ছাদে আজ প্রচুর বাতাস। আকাশটায় কেমন একটা লালাভ আভা ছড়িয়ে আছে। একটা তারারও কোনো হদিস নেই, মনে হচ্ছে যেন কেউ সব তারাগুলোকে চুরি করে নিয়ে গেছে। চাঁদেরও খোঁজ পাওয়া গেল না কোথাও, এই সবই জানান দিচ্ছে যে রাতে হয়তো জোরে বৃষ্টি হবে। এবারের বৃষ্টির রুটিনটা যেন কেমন। রাতে প্রচুর বর্ষণ হয় কিন্তু দিনে ঠিকই সেই কাঠফাটা রোদ। তবে রাতে বৃষ্টি হওয়াতে একটা মজা আছে, আর তা হলো সুন্দর একটা আরামের ঘুম দেওয়া যায়। কিন্তু গত 2 রাত থেকে সেই আরামের ঘুমটাই নন্দিনীর চোখে হারাম হয়ে গেছে। এত উত্তেজনার মাঝে ঘুম আসে নাকি? আর এই মুহূর্তে তো উত্তেজনার চরম শিখরে পৌঁছে গেছে ও। স্নিগ্ধ 1 ঘন্টা আগে মেসেজ পাঠিয়ে বলেছিল এই সময়ে ওকে ছাদে আসতে। তখন থেকেই নন্দিনীর পুরো পৃথিবী জুড়ে বাজনা বাজছে। রুমের ভেতর যে কয়শো বার রাউন্ড দিয়েছে তা ও নিজেও বলতে পারবে না। পা যখন আর সইতে পারেনি তখন খাটে ধপ করে বসে পড়েছে ও। বিয়েতে সম্মতি দেওয়ার পর স্নিগ্ধর সামনে কালকে কিভাবে যাবে তাই ভেবে কুল পাচ্ছিল না ও। সেইখানে আজ রাতেই দেখা হবে। নিজের রুম থেকে বের হয়েই পুরো বাসাটা অন্ধকার পেয়েছে নন্দিনী। শুধু নিচের হলের ডিমলাইটটা ঝালানো। তার মানে বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। দরজাটা আস্তে করে ভিড়িয়ে দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলো ও, তবে খুব একটা নিঃশব্দে আসতে পারেনি। পায়ের নুপুরটা রাতের শূন্যতায় নিজের আওয়াজ আরও বাড়িয়ে দিয়েছে। তাই কোনোমতে পা টিপে টিপে ছাদের দোরগোড়ায় এসে দাঁড়ালো নন্দিনী। ছাদে পা রাখতেই এলোমেলো বাতাসের ছোঁয়া লাগলো ওর গায়ে। নিজেকে কিছুটা সামলে নিয়েই সামনে তাকাতে স্নিগ্ধকে দেখতে পেল ছাদের রেলিংয়ে উপর হয়ে দাঁড়িয়ে থাকতে। একবার ওকে দেখেই স্নিগ্ধ নিজের মুখটা হুট করেই ঘুরিয়ে নিল। এতে বেশ অবাক হল নন্দিনী। উনি এরকম করলেন কেন? নিজেকে একবার পুরোপুরি পর্যবেক্ষণ করার চেষ্টা করল ও। আমাকে কি কোথাও খারাপ লাগছে? কই, সব তো ঠিকই আছে। তাহলে? আসলে স্নিগ্ধও দেখেছে নন্দিনীকে। যখন ও ছাদে প্রবেশ করল তখন এক পশলা বাতাস মেয়েটার চুলটা উড়িয়ে দিল পেছন দিকে। ঠিক এই দৃশ্যটা দেখেই মাথা নষ্ট হয়ে গেল স্নিগ্ধর। এত সুন্দর লাগল নন্দিনীকে সেই মুহূর্তে যে ওর ভয় হল নিজেকে নিয়ে। এই মুহূর্তে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। তাই তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল ও, ঘুরে দাঁড়িয়ে সোজা হলো আগের মতন। নন্দিনী চুপচাপ দাঁড়িয়ে রইল চৌকাঠের ওপর। কি করবে বুঝতে পারছে না ও। সামনে আগাবে? যেয়ে দাঁড়াবে স্নিগ্ধর পাশে যেভাবে সবসময় দাঁড়ায়? নাকি এখানেই অপেক্ষা করবে? এমনই 7-5 চিন্তা ভাবনায় মত্ত থাকায় নন্দিনীর খেয়ালই থাকল না স্নিগ্ধর দিকে। হঠাৎ স্নিগ্ধর ভারী আওয়াজ একেবারে কানের পাশে এসে বাজল ওর। এখানেই দাঁড়িয়ে থাকবি না ভেতরে আসবি? হকচকিয়ে নন্দিনী তাকিয়ে দেখে যে স্নিগ্ধ ওর একেবারে সামনে দাঁড়ানো। কখন যে ছেলেটা ওর পাশে এসে দাঁড়িয়েছে তা এই মনভোলা মেয়েটা বুঝতেই পারেনি। নন্দিনীর দিকে একবার চেয়েই আর কোনো কথা না বলে ওর হাত নিজের হাতে নিয়ে ছাদের ভেতরে চলে আসে স্নিগ্ধ। চমকে যাওয়া নন্দিনী কিছুই বলতে পারে না তখন। রেলিংয়ের ধারে নিয়ে যেয়ে দাঁড় করাই ওকে স্নিগ্ধ, নিজেও পাশে দাঁড়ায়, হাতটা ধরেই। নন্দিনীর ভেতর ভেতর হাসি পায় স্নিগ্ধর হাত ধরা দেখে। এমন ভাব যেন হাত ছেড়ে দিলেই নন্দিনী পালাবে। হাত ছাড়ছি না আমি। আবার যদি সন্ধ্যার মতন পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে? চমকের শেষ থাকে না নন্দিনীর। স্নিগ্ধ কিভাবে বুঝল যে ও এই কথাটাই ভাবছে?
নাকি এটা শুধুই কাকতালীয়ভাবে হয়ে গেছে? এরই মাঝে স্নিগ্ধ নিজেকে হেলান দিল ওয়ালের সাথে। মুঠোয় থাকা নন্দিনীর হাতটা টেনে কিছুটা কাছে নিয়ে আসলো নিজের। ভয়ঙ্কর কাঁপতে থাকা নন্দিনীর মায়াবী নেত্রযুগলে নিজের চোখ স্থির করল। বিষয়টা বুঝতে পেরেই নন্দিনী দৃষ্টি ফিরিয়ে নিল অন্যদিকে। বাতাসের বেগ এখনো বেশ, তাই চুল মুখের সামনে আসছেই, সেটাই আরেক হাত দিয়ে ঠিক করার ব্যস্ততার ভান ধরল ও। তবে স্নিগ্ধ সামনে দাঁড়িয়ে নন্দিনীর ভাব স্পষ্টই বুঝতে পারছে। এই ভাবগুলো পড়তে শিখেছে ও বহু আগ থেকে, তাই ও জানে এখন মেয়েটার মনের ভেতর কি চলছে। নিশ্চয়ই লজ্জার নদীতে সাঁতার কাটছে এখন ও। কাটুক। আজ থেকে এই সাঁতার স্নিগ্ধ নিজেও উপভোগ করতে চায়। পারলে ডুবিয়ে দিতে চায় নন্দিনীকে এই লাজ ভরা যমুনায়। নিজের আরেক হাত দিয়ে নন্দিনীর কানের পেছনে চুলগুলো সামলানো হাতটা আলতো করে ধরল স্নিগ্ধ। ওর ছোঁয়া পেতেই নিজের সেই হাতটা সরিয়ে আনল নন্দিনী। মুচকি হাসি দিয়ে ওর চুলগুলো স্নিগ্ধ কানের পিছে গুজে দিল। তোকে কেন ডাকলাম এই সময়ে সেটা জানতে ইচ্ছে করছে না? একটু সময় নিয়ে হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল নন্দিনী। একটা বিষয় এখন খেয়াল হলো ওর, যে আজ সারাটা দিনই স্নিগ্ধর সামনে লজ্জায় তেমন একটা কথাই বলে নি ও। আর এটা নিয়ে স্নিগ্ধও কিছু বলছে না। ততক্ষণে স্নিগ্ধ নিজের কথা শুরু করে দিয়েছে। তুই কি জানিস আমাদের দুই মা যে আমাদেরকে একে অপরের সাথে বিয়ে দেওয়ার চিন্তা অনেক বছর আগে থেকেই করে রেখেছিলেন? কথাটা শুনে নন্দিনী তাকায়, আস্তে ধীরে মুখ খোলে। হমম। মা গতকাল বলেছে আমাকে। একটা মায়াবী হাসি ছড়ায় স্নিগ্ধর ঠোঁটে। তবে মা চাচিরা যদি এই প্ল্যানটা নাও করতেন তাও আমাদের বিয়েটা হতোই। চোখের পলক ঝাপটিয়ে ভুরু জোড়া কুচকিয়ে তাকালো নন্দিনী। প্রশ্ন ভরা দৃষ্টিটা স্নিগ্ধর নজর এড়াল না। হঠাৎ নিজের দাঁড়ানোর ভাবটা বদলালো স্নিগ্ধ, এবং তারপর যেটা করল ও, সেটা কখনো নন্দিনী কল্পনাও করেনি। নন্দিনীর হাতটা ধরে রেখেই নিজেকে নন্দিনীর পেছনে নিয়ে আসলো স্নিগ্ধ, এবং পেছনে থেকে আলতোভাবে নন্দিনীর দুহাতের ওপর হাতে রেখে ওকে জড়িয়ে ধরল। আচমকা স্নিগ্ধর আবেশে জড়িয়ে যাওয়া নন্দিনী ভয়ে একদম শক্ত হয়ে গেল প্রথমে, তবে ওর বাম কানের পাশে ভেসে আসা স্নিগ্ধর সেই মাতাল কণ্ঠটা ওর পুরো শরীরকে শিথিল করে দিল পরক্ষণেই। আমাদের বিয়ে কেন হতো জানিস নন্দিনী? কারণ আমি কোনোভাবেই তোকে আর কারো হতে দিতাম না। নিজের করেই ছাড়তাম। একদম অজান্তেই হুট করে চমকে যাওয়া নন্দিনী পাশ ফিরে তাকায় স্নিগ্ধর দিকে। মানুষটার চোখের মাতাল দৃষ্টির মাঝে আটকা পড়ে ওর সাথে সাথেই কি ভুলটা করে ফেলেছে বুঝতে পেরে ঝট করে সোজা হয়ে যেতে চায় ও, কিন্তু পারে না। স্নিগ্ধ এক হাত উঠিয়ে ওর গালে স্পর্শ করে ওকে থামিয়ে দিয়েছে। নিজেও একটু পাশ ফিরেছে নন্দিনীর। তোকে কবে থেকে নিজের মেনে নিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না। তবে স্নিগ্ধ ভালোবেসেছে তো শুধু নন্দিনীকেই, আর সে তার নন্দিনীকে যেভাবেই হোক পেয়েই ছাড়ত। রাতের অন্ধকারে আশপাশ সব ঢাকা পড়ে আছে, এমনকি ছাদেও একটা লাইট ঝালানো নেই। তবে একটু আলো থাকলেই স্নিগ্ধ দেখতে পেত নন্দিনীর সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করা মুখটা। বৃষ্টির আগে আবহাওয়া খুব গরম হয়ে যায়, নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে। এতক্ষণ সেই গরমটা নন্দিনীরও অনুভব হচ্ছিল, তবে এই মুহূর্তে সারা শরীরে ওর কম্পন ধরে গেছে, হাত দুটো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভীষণ শীত করছে, তবে নন্দিনী জানে এই কম্পনটা শীতের না। এই কম্পন নিজের প্রতি কারো ভালোবাসার বহিঃপ্রকাশের সাক্ষী হওয়ার অনুভূতির।
ততক্ষণে স্নিগ্ধ নন্দিনীর ধরা হাতটা ছেড়ে দিয়ে ওর কোমরে আলতো করে হাতটা রেখেছে। নন্দিনীকে এখন সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে ও। বাম হাত দিয়ে কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। দেহের সংঘর্ষ হতেই নন্দিনীর স্পষ্ট কম্পন অনুভব করে স্নিগ্ধ। মেয়েটা চোখ বন্ধ করেছে সেই কখন। স্নিগ্ধর খুব ইচ্ছা হচ্ছিল ওর বন্ধ দুটো চোখের পাতায় অধর ছুঁয়ে দিতে, কিন্তু মেয়েটা একদম ভরকে যাবে ভেবে নিজেকে সামলে নিল ও। নন্দিনী। ঠিক সন্ধ্যার মতন এখনো নন্দিনীর গায়ে স্নিগ্ধর সেই ভারী শ্বাসটা লুটিয়ে পড়ছিল। স্নিগ্ধর ডাকে আলতো করে চোখ খুলে তাকাল ও। স্নিগ্ধর লম্বাটে মুখের শক্ত চোয়ালটাই কেন যেন আগে চোখে পড়ল ওর। তারপর সেই নেশাতুর দৃষ্টিতে বাধা পড়ল নন্দিনী। স্নিগ্ধ একটু হাসল। নন্দিনী, আমাকে ভালোবাসতে পারবি তো? চোখটা বড় বড় হয়ে গেল নন্দিনীর প্রথমে, তারপর সাথে সাথেই ও দৃষ্টি নামিয়ে ফেলল। স্নিগ্ধর ততক্ষণে হাসি চওড়া হয়ে গেছে। নন্দিনীর গালে নিজের অমসৃণ হাত বুলিয়ে দুষ্টুমির সুরে বলল ও। ভালোবাসতে তো আমাকে হবেই তোকে। সেটা আজ নয়তো কাল। এমন ভালোবাসার রঙে রাঙাবো তোকে যে তুই নিজেই ধরা পড়বি আমার বাহুডোরে নন্দিনী। স্নিগ্ধর তোর প্রতি পাগলামি তো তুই এখনো দেখিসনি। নন্দিনীর ততক্ষণে মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। ঠান্ডা থেকে আবার হুট করেই শরীরটা গরম হয়ে এসেছে ওর। মনে হচ্ছে জ্বর আসবে। আসলে কি তাই? নিজের পায়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছে ওর এখন। কি করবে? এতক্ষণ স্নিগ্ধর বুকের ওপর নিজের অজান্তেই রাখা হাতটা খামচে ধরল ওর শার্ট। স্নিগ্ধও দেখল বিষয়টা। বুঝতে পারল মেয়েটা ভীষণভাবে চমকে গেছে। আসলে চমকানোরই তো কথা। ওর এত বছরের বাসনা আজ এক রাতেই মেয়েটাকে শুনতে হচ্ছে, তাহলে কি চমকাবে না? থাক আজ এ পর্যন্তই, নয়তো মেয়ে আসলেই জ্ঞান হারাবে। এই ভেবে স্নিগ্ধ এক পা পিছিয়ে গেল। নন্দিনীকে কোমর ধরে টেনেই সোজা করে দাঁড় করিয়েছে, তবে নিজের কাছে আনেনি। নন্দিনী যেন এই মুহূর্তে পুরাই একটা পুতুল, কোনো কিছু নিজে থেকে করার মতন ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। শরীরটা অসাড় লাগছে। বেশ কিছু মুহূর্ত কাটল এভাবেই। নন্দিনীকে কিছুটা স্বাভাবিক হওয়ার পর্যাপ্ত সময় দিল স্নিগ্ধ। এরপর স্নিগ্ধ আবার আলতো করে ওর হাত ধরে আকাশের দিকে তাকাল। বৃষ্টি মনে হয় জেকে আসছে। এখন আমাদের নিচে যাওয়া উচিত। আর আজকে আমার কাপড়ও তো ঠিক করে যাসনি তুই। কালকে কি পরব? হঠাৎ নন্দিনীর খেয়াল হল। আরে তাই তো, আজ তো তার রুমে যাওয়াই হয়নি। সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ল ও, কিছুক্ষণ আগের মুহূর্তগুলো যেন ভুলেই গেল। আমি এখনই ঠিক করে দিয়ে আসছি। এটা বলেই চলে যেতে চাচ্ছিল নন্দিনী, কিন্তু হাতে টান খেল ও স্নিগ্ধর। নরম সুরে শুধাল, থাক আজকে আমি নিজেই গুছিয়ে নিব। তুই রুমে যা। বলেই হাতটা ছেড়ে দিল নন্দিনীর। একবার দুজনের চোখে চোখ মিলল, তারপর দৌড় দিল নন্দিনী ছাদ থেকে। আসার সময় বাতাসের বেগে নুপুরের আওয়াজটা না পেলেও এখন ঠিকই সেটা কানে বাজল স্নিগ্ধর। হেসে উঠল ও পরম সুখে। নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার সুখে। রুমে এসে স্নিগ্ধ ওয়াশরুমে গেল প্রথমে। ছাদে ভীষণ গরম লাগছিল, তাই ভালো একটা গোসল দিবে চিন্তা করল। এরপর এসে কালকের জন্য সব প্রিপারেশন নিবে। তবে গোসল থেকে বের হয়ে চোখ কপালে উঠল ওর।
সোফার ওপর কালকে পরার জন্য সবকিছু স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে, এমনকি ঘড়িটাও বের করে রাখা পাশে। ঘড়িটা হাতে নিয়েই হেসে দিল স্নিগ্ধ। নন্দিনী এসে সব গুছিয়ে দিয়ে গেছে ওর জন্য। মেয়েটা হয়তো বোঝে না যে ওর ভালোবাসারও মৌন বহিঃপ্রকাশ ঘটে স্নিগ্ধর সামনে। মনে গভীর প্রশান্তি নিয়ে শুতে যায় স্নিগ্ধ। প্রেমের দোলা যে এক নন্দিনী আর স্নিগ্ধর মনেই চলছে তা কিন্তু নয়। এই বাড়ির আরেক সদস্যও কিছুটা একই ধরনের আবেশে ভাসছেন। মিলি অনেকক্ষণ আগেই নাবিলকে ফোন দিয়ে নন্দিনী আর স্নিগ্ধ খবরটা জানিয়েছে। শুনে নাবিল খুব সাবলীল ভাবেই বলল, এটা তো হওয়ারই ছিল, আমি তো আগেই জানতাম। পুরাই হতবাক মিলি। আপনি জানতেন মানে? আপনাকে এই ব্যাপারে কে বলল? আরে, এটা বলা লাগবে কেন? আমার কি চোখ নেই? দেখলেই তো বোঝা যায় যে স্নিগ্ধ ভাইয়া নন্দিনীর প্রেমে পাগল। যেভাবে ওকে প্রোটেক্ট করে চলেন তিনি, সেটা এমনই কোনো কাজিনের জন্য কেউ করবে না। কিন্তু আমি অবাক হচ্ছি যে তোমরা এটা বোঝো নাই কিভাবে। তোমরা তো আরো বেশি দেখেছ এসব। মিলি থতমত খেয়ে যায়। হ্যাঁ, আসলে সব সময় দেখেছি তো, তাই স্পেশাল কিছু মনে হয় নাই কখনো। হমম। তবে আমার একটা কথা আছে মিলি। কি? আমি কিন্তু তোমার ব্যাপারে এত প্রোটেক্টিভ হতে পারবো না। বাবা রে বাবা, স্নিগ্ধ ভাইয়া অন্য জিনিস। মিলি নাবিলের কথার প্রথম অংশেই আটকে গেছে। আপনি আমাকে প্রোটেক্ট করতে যাবেন কেন? একটা বাঁকা হাসি হাসল নাবিল। তোমার চোখ আসলেই অন্ধ মিলি। আর কানটাও কালা। এর জন্যই সামনে থাকা ভালোবাসাটাকে চিনতে পারো না। না ভাইয়েরটা চিনতে পেরেছ আর না নিজেরটা। মিলি এতক্ষণে নাবিলের ইশারা বুঝতে সক্ষম হল, কিন্তু ততক্ষণে শরীর হয়ে গেছে ওর হিম। নাবিলের সাথে আজ এতটা দিন থেকে কথা বলতে গিয়ে এটুকু তো আগেই বুঝেছিল যে ও মিলির প্রতি আকৃষ্ট, কিন্তু সোজা ভালোবাসার উপস্থাপনা যে এভাবে হবে তা কল্পনা করেনি মিলি। কাপা হাতের মাঝে ধরা নিজের ফোনটাও যেন কথা শুনছে না আজ। মানে আসলে আমি। ডু ইউ লাইক মি মিলি? এবার মিলির মনে হচ্ছিল ও জোরে একটা চিৎকার দিক, কিন্তু গলা থেকে কোনো আওয়াজই বের হলো না ওর। যেই মানুষটাকে এতদিন থেকে পছন্দ করে সে কি না আজ ওকে জিজ্ঞেস করছে যে মিলি তাকে পছন্দ করে কি না? এও কি সম্ভব? নাবিল বুঝে ওপাশ থেকে যে মিলি বেশ অবাক হয়েছে এই ঘটনায়। তাই ওকে শান্ত করতে বলে ওঠে ও। মিলি, এত তাড়াহুড়ো করে কিছু বলা লাগবে না। টেক ইউর টাইম এন্ড আই লাইক ইউ। ব্যাস। এই তিনটা শব্দই শুনতে পেল নাবিল। তারপর ওপাশ থেকে লাইনটা কেটে গেল। সকালে নন্দিনী আর স্নিগ্ধ প্রায় একই সময় নিচে নামে। সবার মাঝে স্নিগ্ধর ব্যবহার ছিল একদমই স্বাভাবিক, তবে নন্দিনী লজ্জায় চুপচাপ খাচ্ছিল। মিলি, তিতলি আর তিহাম একবার নন্দিনীর তো একবার স্নিগ্ধর দিকে তাকায় আর মিটি মিটি হাসে। দুই মাও খাবার দিচ্ছেন আর আঁচলে মুখ লুকিয়ে হাসছেন। নন্দিনী এসব দেখে আর বুঝে ভীষণ রকম লজ্জা আর বিব্রত বোধ করছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। স্নিগ্ধর আচরণটাও অস্বাভাবিক লাগছে ওর কাছে। এত কিছু আশপাশে হচ্ছে কিন্তু ও কিছুই বলছে না। ও কি দেখছে না নাকি? দেখছে তো। তাহলে কিভাবে কোনো অভিব্যক্তি না প্রকাশ করে বাকি দিনের মতন গম্ভীরতার চাদরেই মোড়া সে?
ঠিক সেই মুহূর্তে ডাইনিং হলে প্রবেশ করলেন নৌশাদ সাহেব ও ইনশাদ। এসেই খুব গাম্ভীর্য নিয়ে স্নিগ্ধ আর নন্দিনীকে ডাকলেন একসাথে। দুজনে উঠে সামনে গেলে নৌশাদ নন্দিনীকে নিজের পাশে টেনে নিলেন। মা, আমি খুব খুশি হয়েছি তোর সিদ্ধান্তে। তুই আমার ঘরের বৌমা হবি, এর থেকে বেশি আমার আর কি চাই বল? আর আমার ছেলেটা একটু বদমেজাজি, তোকে হয়তো একটু কষ্ট করে অ্যাডাস্ট করতে হবে, কিন্তু তুই কোনো টেনশন করবি না, আমি সবসময় তোর সাইডেই থাকব। নৌশাদ সাহেবের মজা করার মাঝে সবাই হেসে দিল। নন্দিনীও লজ্জা পেয়ে একবার আর চোখে তাকালো স্নিগ্ধর দিকে। এবার দেখতে পেল ও স্নিগ্ধর চোখে দুষ্টু একটা হাসি। ওর দিকে তাকিয়েই হাসছে ও। কি নির্লজ্জ রে বাবা, বড়দের মাঝে এভাবে হাসছে। নন্দিনী তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচে তাকাল। ওদিকে ইনশাদও স্নিগ্ধর কাঁধে হাত রাখলেন, তবে নৌশাদ সাহেবের মতন ঠাট্টা করে কথা বললেন না। বাবা, আমার নন্দিনীকে আমাদের থেকে ভালো তুই চিনিস। ও একটু মনভোলা প্রকৃতির, লাজুক, চুপচাপ, কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। ওকে তুই আগলে রাখিস। স্নিগ্ধ ইনশাদের হাত ধরল। চাচু, তুমি কোনো টেনশন করো না। নন্দিনীর সম্পূর্ণ দায়িত্ব এখন আমার। আমি ওর পুরো খেয়াল রাখব। ছোট্ট 2-3টি বাক্য, কিন্তু এক একটি শব্দের কি ভার। একজন কন্যাসন্তানের বাবার জন্য অতি আনন্দের 2-3টা বাক্য এগুলো। ইনশাদ স্নিগ্ধকে বুকে জড়িয়ে ধরলেন। বাবার চোখের প্রশান্তি নন্দিনীর নজর এড়াল না। মহান আল্লাহকে মনে মনে বারবার ধন্যবাদ জানাল ও এই সুখটা ওকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। নাস্তার টেবিলেই আলোচনা হলো ওদের বিয়ে নিয়ে। নৌশাদ সাহেবই কথা ওঠালেন। তো ইনশাদ, কি বলিস? সবাই যখন রাজি আছে তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। ইনশাদ সাহেব কিছু বলার আগে স্নিগ্ধ একটু বাধা দিল। বাবা, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো স্নিগ্ধ। বাবা, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে বিয়েটা একটু পরে করতে চাচ্ছি আমি। এই কথায় বাসার সবাই বেশ অবাক হয়ে যায়। নৌশাদ সাহেবের এতক্ষণ হাসি মাখা মুখটা গম্ভীরতা ধারণ করে। স্নিগ্ধ সবাইকে ভাবার বেশি সময় দেয় না। আসলে নন্দিনীর এখনও গ্র্যাজুয়েশন শেষ হয়নি। ওপর থেকে সামনে ও ইন্টার্নশিপ শুরু করছে। ওর ওপর এমনিতেই ভীষণ প্রেশার পড়ে যাবে সবকিছুর। তার সাথে এই বিয়ের স্ট্রেসটা ওর সবকিছু সামলাতে কষ্ট হবে। এদিকে আমিও আমার প্রমোশনের আগে ভীষণ ব্যস্ত থাকব। অন্য কোনো দিকে সময় দিতে পারবো না, তাই বলছি আমরা দুজনেই একটু ফ্রি হয়ে বিয়েটা করলে ভালো হতো। নৌশাদ সাহেব আর ইনশাদ দুজনই বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলেন স্নিগ্ধ কোনো কিছু ভুল বলেনি। আর ঘরের 2 ছেলে মেয়ের বিয়ে, রেশাদ আর তারিনও বিদেশ থেকে আসতে চাইবে। ওদের আসার জন্য তো সময় দেওয়া লাগবে। সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিয়েটা এখন না, বরঞ্চ কয়েক মাস পরে হবে। তখন নৌশাদ সাহেব বললেন, ঠিক আছে, বিয়ে না হলে পরেই হবে, তবে তোমাদের কিছু একটা তো করে রাখা উচিত। তাই আমার মনে হয় এঙ্গেজমেন্টটা হয়ে গেল মন্দ হয় না, কি বলো স্নিগ্ধ? এইবার হাসে স্নিগ্ধ। আমার কোনো সমস্যা নেই এতে বাবা। আলহামদুলিল্লাহ। নন্দিনী মা, তোর কোনো সমস্যা আছে? নন্দিনী নিজের মায়ের হাতে হাত রেখে হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে ওরও কোনো সমস্যা নেই। সাথে সাথেই সবার মাঝে হাসি ছড়িয়ে পড়ে। মিলি,
তিতলি এসে জড়িয়ে ধরে নন্দিনীকে। নাগমা আর আয়েশা একে অপরের সাথে সেই খুশি ভাগাভাগি করেন। স্নিগ্ধর দিকে সরাসরি তাকানোর মতন অবস্থা ছিল না নন্দিনীর, তবে আর চোখে একবার দেখেই বুঝল একটা লাজুক হাসি দিয়ে তাকিয়ে আছে স্নিগ্ধ ওর দিকে। সাথে সাথেই চোখ নামিয়ে হাসল নন্দিনী। ভার্সিটি যেয়ে প্রথমেই সাইবার খোঁজে নন্দিনী নামল। কমন রুমে পেয়ে গেল বান্ধবীকে। সাইবা গত 2 দিনের সব ঘটনা শুনে ঘড়ি ধরে 4 মিনিটের মতন নিস্তব্ধ ছিল। তারপর যখন ও মুখ খুলল, তোর সাথে স্নিগ্ধ ভাইয়ার বিয়ে? মানে স্নিগ্ধ ভাইয়া তোকে বিয়ে করছে? নন্দিনী অবাক হয়ে বলল। একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে করছিস কেন? না মানে কনফার্ম হচ্ছি আসলেই তোরা বিয়ে করছিস? হ্যাঁ। কেন? কেন মানে? কি প্রশ্ন করছিস সাইবা? ও সরি মাথার তার আজ আমার পুরাটুকুই ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তুই আমার সাথে এভাবে বিট্রে করতে পারলি নন্দিনী? নন্দিনী এবার হেসে দেয়, দুষ্টুমির সুরে বলে, তোকে আগেই বলেছিলাম ভাইয়াকে তোর ফিলিংসটা জানিয়ে দে, তাহলে হয়তো আজ আমার জায়গায় তুই থাকতি। সাইবাও নন্দিনীর দুষ্টুমিটা বোঝে। আমাকে ভাইয়া জীবনেও পাত্তা দিত না রে। আমার চান্স ছিলই না কখনো আসলে। তবে তোর সাথে বিয়ের জন্য ভাইয়া রাজি হলেন কি করে? বড় চাচি এমনকি বলেছেন যে ভাইয়া আর না করতে পারেনি। এবার নন্দিনী ভীষণ লজ্জায় পড়ে গেল। গত রাতের ছাদের কথাগুলো কানে বেজে উঠল ওর, আর সাথে সাথেই মুখে সেই রক্তিম আভা ফুটে উঠল যা সাইবার চোখ একটু এড়াল না। মুহূর্তে জেকে ধরল ও। নন্দিনী, কিছু একটা তো লুকাচ্ছিস তুই, তাই না? তোর চেহারাই সেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। কি লুকাচ্ছিস বল বল। প্রথমে না বলতে চাইলেই সাইবার জোড়াজড়িতে শেষ পর্যন্ত বলতেই হল নন্দিনীকে। এবার সাইবার চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড় হল। স্নিগ্ধ ভাইয়া তোকে ভালোবাসে? কি বললি? সত্যি? নন্দিনী চোখ নামিয়ে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। সাইবার উত্তেজনা তখন চরম মাত্রায়। কবে থেকে ভালোবাসেন? তুই জানতি না? নিশ্চয়ই জানতি, আমাকেই বলিসনি। নন্দিনী বান্ধবীর উত্তেজনা দেখে হেসে দেয়। আরে না, আমি কিছুই জানতাম না, কখনো বুঝিনি। আর কবের থেকে ভালোবাসেন সেটাও জানি না। আয় হায়, মেয়ের লজ্জা তো দেখ, একদম গলে গলে পড়ছে। হা হা হা। আচ্ছা নন্দিনী, তোর ফিলিংসটা কি বলতো? তুইও কি ভাইয়াকে ভালোবাসিস? এবার নন্দিনী চুপ হয়ে গেল। আসলে এই প্রশ্ন ওর নিজের মনেই গত রাত থেকেই ঘুরছে। স্নিগ্ধ একবার জিজ্ঞেস করেছিল ওকে, আমাকে ভালোবাসতে পারবি তো? সেই উত্তরটাই এখনো নিজের মাঝে খুঁজছে নন্দিনী। আমি এখনো জানি না রে। আমার জন্য সবকিছুই তো নতুন, বুঝতেই পারছিস। এরকম একটা অনুভূতির সন্ধান এখনো পাইনি নিজের ভেতরে। তাহলে বিয়ের জন্য রাজি হয়ে গেলি কেন? এই প্রশ্নটাও নিজেকে করেছে নন্দিনী গত রাতে। আসলে আমি নিজেও ঠিক বলতে পারবো না কেন আমি হ্যাঁ বললাম। হয়তো মায়ের কান্না দেখে, অথবা ভাইয়ার আমার প্রতি ভালোবাসা অনুভব করে, যে কারণেই হোক হ্যাঁ বলেছি। এবং মজার ব্যাপার হলো হ্যাঁ বলার পর আমার তেমন খারাপ লাগছে না। তার মানে তুই ভাইয়াকে ভালোবাসিস? ধুর ধুর বলছিস কেন? ভালো না বাসলে তোর হ্যাঁ বলে কখনো ভালো লাগতো না। তুই পছন্দ করিস ওনাকে,
কিন্তু এখনো রিয়ালাইজ করিসনি। নন্দিনী আর তর্কে গেল না। আসলে এখন ওর মনের মাঝে কি চলছে সেটা ও নিজেই বুঝতে পারছে না। না পারাটাই স্বাভাবিক। তাই এখন আরো বেশি ওলটপালট করতে চাচ্ছে না সবকিছু। সময় দিতে চাচ্ছে নিজেকে, এই নতুন সম্পর্কটাকে। হঠাৎ ফোনের আওয়াজে ঘোর ভাঙল নন্দিনীর। ব্যাগ থেকে ফোন বের করেই দেখল স্নিগ্ধর কল। সাইবাও দেখেছে, তাই হাসতে হাসতে সরে গেল ও ওখান থেকে। নন্দিনী তারপর ফোন ধরল। হ্যালো। হোমওয়ার্ক ক্লাস শুরু হয়নি? এই যে এখন শুরু হবে। ও, ক্লাস তোর 4টায় শেষ না? হোমওয়ার্ক। ঠিক আছে, ক্লাস শেষ হলে অপেক্ষা করিস। আমি আসব তোকে নিতে। দাঁড়িয়ে যায় নন্দিনী। কেন? কেন মানে? আসলে সমস্যা আছে? না তা নেই, কিন্তু তুমি তো কখনো আগে নিতে আসোনি। আগের কথা আর এখনের কথা আলাদা। আমি আসব বাস। আতাউর ভাইকে মানা করে দিয়েছি। সে শুধু মিলুকে নিয়ে চলে যাবে। তুই আমার সাথে যাবি। কিন্তু মা, চাচিকে মিলু জানিয়ে দিবে। আর কিছু? না। তাহলে ওয়েট করিস। এখন ক্লাস কর মন দিয়ে। রাখলাম। ফোনটা রেখে নিজের মুখে লাগালো নন্দিনী। স্নিগ্ধ আসবে শোনার পর থেকে খারাপ লাগছে না ওর। বরঞ্চ কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে মনের ভেতর। এরকম কিছুর সম্মুখীন আগে কখনো হয়নি ও। তাই বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ক্লাসে চলে গেল। বাসার সবাই নিজ নিজ কাজে বের হয়ে যাবার পর আয়েশা আর নাগমা নিজেদের জন্য একটু সময় পেলেন। একসাথে বসে তারা আগে এই খুশির খবরটা নিকটাত্মীয়দের সাথে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিলেন। প্রথমেই তারা কল করলেন তাজিন, তাদের ননদকে। সবকিছু শুনে তো প্রথমে তাজিনের মাথায় হাত। কি বলো ভাবি? আসলেই তোমরা স্নিগ্ধ আর নন্দিনীর বিয়ে দিচ্ছ? হ্যাঁ। কেন? তোর সম্বন্ধটা খারাপ লাগছে নাকি? না, সেটা না। আসলে এভাবে কখনো ওদের নিয়ে ভাবিনি তো, তাই একটু অবাক লাগছে। নাগমা কথাটা শুনে চেহারার ভাব টান টান করলেন। ভাবিসনি তো, এখন থেকে ভাবা শুরু করে দে। কিছুদিনের মধ্যেই ওদের এঙ্গেজমেন্টের প্ল্যান করছি। শপিং থেকে নিয়ে অনেক কাজ আছে। চলে আসিস বাসায়। বড় ভাবি যে একটু হলেও রেগে গেছেন এটা তাজিনের বুঝতে সমস্যা হয় না। বড় ভাবিকে ওরা দুই বোন ভালোই ভয় পায়। হয়তো এর কারণ ছিল সেই ছোটবেলায় মাকে হারিয়ে ভাবিকেই নিজেদের অভিভাবক হিসেবে পেয়েছিলেন তারা। বড় ভাবির তাদের জীবনে অনেক অবদান, এ বিষয়ে অস্বীকার করাই যাবে না। ভাবি, আমি চলে আসব, তুমি একদম চিন্তা করো না। যেদিন শপিংয়ে যাবা শুধু সেদিন একটা ফোন দিও। ঠিক আছে। আচ্ছা, তোর সাথে পরে কথা বলবো আবার। তোর বাড়ির সবাইকে সুখবরটা দিয়ে দিস। প্রোগ্রামের সময় তো আমরা এসে আমন্ত্রণ করে যাবই। আচ্ছা, বলে দেব। ভালো থেকো তোমরা। রাখলাম। তাজিনের ফোন কাটার পর নাগমা আয়েশার দিকে তাকিয়ে হাসলেন। আয়েশা তো অনেক আগে থেকেই হেসে লুটুপুটি হচ্ছে। ভাবি, তুমি পারো। তোমার সামনে কারো মুখ খোলার জো থাকে না। তাজিন আপুর জন্য আমার তখন খারাপই লাগছিল। আরে, ওর কথার ধরনই তো ঠিক নাই। বিয়ে দিচ্ছি আমার ছেলের, তোর মেয়ের সাথে।
আমাদের কোনো সমস্যা নাই। মাঝখান থেকে ও বলছে ওর নাকি অবাক লাগছে। শুনেই মেজাজ গরম হয়ে গিয়েছিল আমার। আচ্ছা আচ্ছা, এখন মেজাজ ঠান্ডা করো। আরও কতজনকে এখনো বলার আছে, চলো তাদের ফোন দেই। ঠিক 4:05 স্নিগ্ধ এসে থামল নন্দিনীর ভার্সিটির সামনে। এসেই ফোন দিল, ওপাশ থেকে ধরল নন্দিনী। হ্যালো, আমি নিচে। কই তুই? ও আচ্ছা, দাঁড়াও, আসছি আমি। মিলি পাশেই ছিল নন্দিনীর। কোমরে ওর চিমটি কেটে জিজ্ঞেস করল, কার সাথে কথা বললাদি? কার কাছে যাচ্ছ? নন্দিনী কপট রাগ দেখাতেই খিলখিল করে হাসল মিলি। যাও যাও, ডেটিংয়ে যাও। তোমারই দিন গো। ধুর মিলি, কি যা তা বলছিস? ডেটিংয়ে যাব কেন? ভাইয়ার কোনো কাজ আছে নিশ্চয়ই, তাই। এখনো ভাইয়া ডাকা বন্ধ করলা না তুমি? বিয়ের পরও কি ভাইয়াই ডাকবা নাকি? লজ্জায় আওয়াজ ধিমিয়ে যায় নন্দিনীর। আরে একদিনেই কিভাবে এত বছরের অভ্যাস বদলাব বল? সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সময় নাও, কিন্তু এখন তাড়াতাড়ি যাও, নয়তো তোমার হবু জামাই রাগে ফেটে পড়বে। এমনিতেই একটা খাটা শো, রোম্যান্সের রটাও তো বোঝে না বোধ হয়। হবু জামাই শব্দটা শুনেই এক মুহূর্তের জন্য থমকে গেল নন্দিনী। কথাটা হজম করে তারপর মিলির থেকে বিদায় নিল। মাকে ভালো করে বুঝিয়ে বলিস। তুমি চাচিকে নিয়ে টেনশন করো না, উনি এমনিতেই বুঝবে। এখন যাও। ওকে বাই। নামতে নামতে আরও 5 মিনিট লেগে গেল নন্দিনীর। মূল ফটক দিয়ে বের হতেই রাস্তার উল্টা পাশে স্নিগ্ধকে দেখতে পেল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে। ফর্মাল এটায়ারের সাথে চোখে কালো সানগ্লাস পরে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে ছেলেটাকে। পরক্ষণেই নন্দিনী নিজের মাঝেই একটা বিশাল ধাক্কা খেল। আরে, এসব আমি কি ভাবছি? ওনাকে তো এই পরনে আমি কোটিবার দেখেছি, কই তখন তো এসব নিয়ে কিছুই ভাবিনি, তাহলে আজ হঠাৎ এই আজগুবি খেয়াল আসলো কোথা থেকে? ততক্ষণে স্নিগ্ধ নন্দিনীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়েছে। তারপর আশপাশে গাড়ি চলছে কিনা সেটা দেখে ও নন্দিনীকে রাস্তা পার করার ইশারা দিল। পার করে কাছে আসতেই নন্দিনীর কাঁধে ঝোলানো ব্যাগটা স্নিগ্ধ নিয়ে নিল। এতে বেশ অবাক হলেও কিছু বলল না নন্দিনী। তারপর ব্যাগটা পেছনের সিটে রেখে নন্দিনীকে গাড়িতে উঠতে বলল স্নিগ্ধ। গাড়িতে উঠেই স্নিগ্ধ জিজ্ঞেস করল, এত দেরি হলো যে? ক্লাস কি বেশিক্ষণ চলেছে? না, ক্লাস সময়মতই শেষ হয়েছে। আমি মিলির সাথে গল্প করছিলাম। ও তো কি বলতে চায় তোর ননদ? ননদ শব্দটা শুনেই একদম টান টান হয়ে যায় নন্দিনী। শ্বাস নিতে এক মুহূর্তের জন্য একদমই ভুলে যায় ও। নিজের অজান্তেই হুট করে চোখ চলে যায় স্নিগ্ধর দিকে। মেয়েটার হকচকিয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে স্নিগ্ধ দুষ্টুমির হাসি হাসে। কি হলো? সাথে সাথেই ছোট্ট একটা হাসি মেখে চোখ সরায় নন্দিনী। লজ্জায় মুখ এখন লাল নীল হতে শুরু করেছে। এটা স্নিগ্ধকে দেখানো যাবে না, তাহলে আরও লজ্জা দিবে ছেলেটা। আর কথা না বাড়িয়ে স্নিগ্ধ গাড়ি স্টার্ট দেয়, তারপর ভার্সিটি এলাকা থেকে বের হয়ে ফ্লাইওভারে ওঠে। বাসার থেকে উল্টা পথে যেতে দেখে কৌতূহল জন্মে নন্দিনীর চোখে। আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে। অবাক হয়ে নন্দিনী তাকায়। ঘুরতে মানে?
আমি তো ভেবেছিলাম তুমি কোনো কাজে এসেছো আমার কাছে। হমম, কাজেই তো এসেছি। তোকে নিয়ে এখন ঘুরতে যাওয়াই আমার কাজ। তাহলে আজ অফিসে কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে? মোটেও না, আমি আর্লি ছুটি নিয়ে এসেছি। নন্দিনী কিছুই বুঝতে পারে না তখন। হঠাৎ স্নিগ্ধর কি হলো? অফিস কামাই করে আসা ছেলে সে একদমই না, তাহলে আজকে কিভাবে করল সে এটা? হঠাৎ স্নিগ্ধর হাতের স্পর্শ নিজের হাতে পেয়ে নন্দিনীর ঘোর কাটে। ডান হাতে স্টিয়ারিং ধরা স্নিগ্ধ বাম হাতটা দিয়ে নন্দিনীর কোলের ওপর রাখা ডান হাতটা ধরেছে। এরকম কোমল পরশে একটা কাঁপুনি উঠল নন্দিনীর। হাতের ভার একদমই ছেড়ে দিল স্নিগ্ধর ওপর। ব্যাপারটা বোধহয় স্নিগ্ধও বুঝেছে, তাই ওর হাসিটা চওড়া হল। শক্ত করে জড়িয়ে ধরল হাতটাও। নাহিয়ানের হোটেলে পৌঁছতে একটু রাত হল। এয়ারপোর্ট থেকে সোজাই ওকে মিটিংয়ে যেতে হয়েছিল। এখন ভীষণ টায়ার্ড লাগছে ওর। ভেবেছিল রেস্ট নিবে, তখনই একটা ফোন আসায় সতর্ক হল ও। হ্যালো, রহমান বল। ভাই ঠিকভাবে পৌঁছাইছেন? হ্যাঁ পৌঁছাইছি। ওই দিকের খবর কি বল? নন্দিনীর দিকে নজর রাখছিস তো ঠিকভাবে? হ ভাই রাখতেছি। তো একটা ঘাপলা হইছে আজকে। সোফায় সোজা হয়ে বসে নাহিয়ান। কি ঘাপলা রে? অহনি ভাবিরে ভার্সিটি থেইক্কা নিতে একটা পোলায় আইছিল। শটান করে সোজা হয়ে যায় নাহিয়ানের পিঠ। কোনো ছেলে? আগে কখনো দেখি নাই ভাই এই এরিয়াতে। লম্বা, চওড়া বডি, চুল সোজা কইরা ছাটা। মনে হইল কোনো অফিসে কাজ করে। পিছা নিমু নাকি ভাই? নাহিয়ান তখন একটু শান্ত হল। তুই ওর চাচাতো ভাইরে দেখছোস? স্নিগ্ধ ওই পোলার নাম। না, ওদের পিছ নেওয়ার দরকার নাই। ও আচ্ছা, তাইলে তো কোনো সমস্যা নাই ভাই। হম্মম। শোন, আমি না আসা পর্যন্ত একটুও চোখ সরাবি না নন্দিনীর থেকে। কোনো উল্টা পাল্টা কিছু যদি শুনছি, তাইলে তোর চোখ গাইলে ফেলাবো, বইলে দিলাম। আপনি কোনো টেনশন কইরেন না ভাই। আমি এইখানে আসি সর্বক্ষণ। উত্তরা পেরিয়ে আশুলিয়ার রাস্তায় নামে স্নিগ্ধর গাড়ি। বিকেলের এই সময়টায় আশুলিয়া এলাকা বেশ মণিমুগ্ধকর লাগে। শহরের ভেতরেই, তবে শহরের কোলাহলবিহীন একটা জায়গা এটা। একটু দূরে দূরে রাস্তার আশপাশে কিছু ফুচকা চটপটির দোকান দেওয়া। ওইসব জায়গায় মানুষের ভিড়ও আছে খানিকটা। বেশিরভাগই তাদের মাঝেই কপত কপতি। নন্দিনী ভাবল স্নিগ্ধ মনে হয় এখানেই কোথাও গাড়ি থামাবে, তবে সেটা হলো না, গাড়ি চলতেই থাকল। প্রায় আরও 7-8 মিনিট গাড়ি চালানোর পরে একটু নির্জন জায়গা দেখে স্নিগ্ধ গাড়ি পার্ক করল। আশপাশে সেরকম কিছুই নেই। একপাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে। স্নিগ্ধ সিটবেল্ট খুলতে খুলতে বলল নন্দিনীকে, সাবধানে নামিস। নন্দিনী নামতে নামতেই স্নিগ্ধ ঘুরে ওর পাশে এসে দাঁড়াল। এ জায়গাটায় বাতাসও বেশ, আর নদীর পাড়ের বাতাস তো এমনিতেই শীতল এক অনুভূতি দেয়। নন্দিনীর জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। মনে মনে স্নিগ্ধকে ধন্যবাদ জানাল ও এখানে নিয়ে আসার জন্য। স্নিগ্ধর দিকে তাকিয়ে দেখল ও নিজেও আবহাওয়াটাকে মনে হয় বেশ উপভোগ করছে। আবার কৌতূহল জাগল নন্দিনীর। আচ্ছা, আমরা হঠাৎ করে এখানে আসলাম কেন? এমনই বললামই তো, তোকে নিয়ে ঘুরতে ইচ্ছা হচ্ছিল আমার।
নন্দিনী এর প্রেক্ষিতে কি বলবে খুঁজে পায় না, তাই চুলগুলো কানের পেছনে সরিয়ে অন্যদিকে মুখ ফেরাল ও। নন্দিনী। পাশ ফিরে নন্দিনী। হমম। তুই কি কখনো কারো প্রেমে পড়েছিস? আকাশ থেকে পড়ে নন্দিনী। হঠাৎ কি প্রশ্ন করল ওকে স্নিগ্ধ? না। কাউকেই কখনো পছন্দ হয়নি? না। কি বলিস? এত রসক্সবিহীন তুই? টু বোরিং। স্নিগ্ধর দুষ্টুমিটা নন্দিনী ধরতে পারল না, ক্ষেপে গেল ও। তোমার জন্যই তো কাউকে পছন্দ তো দূর, চোখ তুলেও সেভাবে দেখতে পারিনি। সব সময় আমাকে পুলিশি পাহারায় রেখেছ, আর এখন বলছো আমি বোরিং? যত সব। পাশ থেকে হো হো করে স্নিগ্ধ হাসা শুরু করল। নন্দিনী মোটেও ওর সাথে যোগ দিল না, অভিমানী দৃষ্টি অন্য পাশে ফেরাল। পরমুহূর্তেই নিজের হাত দিয়ে নন্দিনীর চেহারাটা নিজের দিকে ঘোরায় স্নিগ্ধ, ওর অভিমানী রূপ দেখে তৃপ্ত হয়। আমাকে ছাড়া তোর অন্য কাউকে কখনো পছন্দ করার পারমিশনই নেই। আমার নন্দিনী শুধু ওর স্নিগ্ধকে ভালোবাসতে শিখবে। নন্দিনীর পুরো মুখটা স্নিগ্ধ নিজের দুহাতে নিয়ে এসেছে আর সেই হাতের মাঝেই গলতে শুরু করেছে নন্দিনীর অভিমান। লাজের সেই রক্তিম আভা মনে হয় আবার ছেয়ে যেতে নিয়েছে ওর চেহারায়, তাই তো স্নিগ্ধ বলে উঠল। কি? আমার কথায় লজ্জা লাগছে? এটাই তো মুশকিল, আমি মনে হয় এখন থেকে আর কোনো কথাই তোকে লজ্জা না দিয়ে বলতে পারবো না। তোর এই লজ্জা ভরা মুখটা যে আমাকে পুরো নেশা ধরিয়ে দেয় নন্দিনী। স্নিগ্ধর হাতের মাঝেই নন্দিনী হেসে দেয়। স্নিগ্ধ হেসে ওর হাত দুটো সরিয়ে নন্দিনীর এক হাত ধরে ওর পাশে দাঁড়ায়। আস্তে আস্তে সূর্য নিজের আভা হারাচ্ছে। আশপাশের উজ্জ্বলতা তাই কমে গেছে অনেকটা। এর মাঝেই দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় স্নিগ্ধ ঘুরল নন্দিনীর দিকে। নন্দিনী, এবার একটা সিরিয়াস প্রশ্ন করি? নন্দিনী তাকায় স্নিগ্ধর দিকে। আমাদের বিয়ের বিষয়টা খুব তাড়াতাড়ি ঘটল। আজকে সকালে নাস্তার টেবিলে আমার কথা শুনে তো বুঝতেই পেরেছিস যে আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। সেখানে তোর জন্য তো বিষয়টা আরও চাপের। কিছু জানতেই না তুই। তাই আমি জানতে চাচ্ছিলাম যে তুই আমার চাপে এসে আবার রাজি হয়ে। নন্দিনী বুঝতে পারে স্নিগ্ধ ওর কাছে কি প্রশ্ন করছে, তাই কিছুটা সময় নেয় ও, তারপর মাথা বাম থেকে ডানে ঘুরিয়ে নিজের উত্তর প্রদান করে। এক গভীর প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে স্নিগ্ধ। আচমকাই এক পাশ থেকে নন্দিনীকে নিজের সাথে মিশে ধরে ও। থ্যাঙ্কস আ লট আমাকে চিন্তামুক্ত করার জন্য। আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসার চোখে হয়তো দেখতে পারিসনি। আমি অবশ্য সেটা নিয়ে চিন্তিত না। একদিন সেটাও চলে আসবে আমাদের মাঝে, তবে আমার সাথে যে পথটা চলতে তুই রাজি হয়েছিস এর জন্যই আমি অনেক কৃতজ্ঞ তোর প্রতি। I love you Nandini, love you so much and I promise I will keep you happy forever. গতকাল থেকে বিভিন্নভাবে স্নিগ্ধর ভালোবাসার বহিঃপ্রকাশ নন্দিনীর সামনে এসে ধরা দিচ্ছে। এবং সেই প্রতিটা রূপই কেন যেন নন্দিনীর ভীষণ ভালো লাগছে। আর আজ এই আলিঙ্গন। প্রতিদিন যেন এক ধাপ করে ওর কাছে আসছে স্নিগ্ধ। আর নন্দিনী? ও নিজেও তো বাধা দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে সূর্য যেভাবে আকাশের বুকে গলে যাচ্ছে ঠিক সেভাবেই ও নিজেও গলতে শুরু করেছে স্নিগ্ধর বুকে। এভাবেই দুজন সূর্যাস্ত উপভোগ করল কিছুক্ষণ। এর মাঝে নিজেদের কিছু ছবিও তুলতে ভুলল না স্নিগ্ধ। আমাদের প্রথম কিছু স্মৃতি ধারণ করে রাখলাম। এগুলো যোগ হবে আমার আর্কাইভে।
নন্দিনী প্রশ্ন তোলে। আর্কাইভে মানে? একটা মজার হাসি দেয় স্নিগ্ধ। আছে একটা জায়গা। তোকে দেখাবনি একদিন। কবে? এত দেখার শখ? কৌতূহল বাড়িয়ে দিলা যে। হা হা হা। আচ্ছা, দেখাবো খুব শীঘ্রই। সন্ধ্যা হয়ে গেছে। এই জনমানবশূন্য জায়গায় এখন থাকাটা ঠিক হবে না। বাসায় পৌঁছাতেও সময় লাগবে। এতক্ষণ নন্দিনী বাসার কথা ভুলেই গিয়েছিল। এখন মনে আসতে সাথে সাথে সতর্ক হয়ে গেল ও। আজকে এত দেরি করে ফেললাম। মা আজ তো রাখবে না আমাকে। স্নিগ্ধ হাসতে হাসতে আত্মবিশ্বাসের সাথে বলল, চাচি কিছুই বলবে না তোকে। উনি জানেন তুই আমার সাথে ছিলি। আচ্ছা নন্দিনী, এখন থেকে তো চাচিকে আমার চাচি ডাকা উচিত হবে না, তাই না? অবাক হয়ে ঘুরে তাকায় নন্দিনী। কেন উচিত হবে না? কেন? আরে শাশুড়ি মাকে কি চাচি ডাকব নাকি? চাচুকেও তো বাবা ডাকার প্র্যাকটিস করতে হবে। নন্দিনী বুঝল স্নিগ্ধ ঠিকই বলেছিল ওকে। এখন থেকে মনে হয় ছেলেটা ওর সাথে কোনো কথাই ওকে লজ্জা না দিয়ে বলতে পারবে না। অন্যদিকে তাকিয়ে লজ্জায় হেসে ফেলে নন্দিনী। মনে মনে নিজেও চিন্তা করে, আমি তো মামনি ডাকি। আমার মনে হয় চেঞ্জ করা লাগবে না। চাচুকে শুধু বাবা বলার প্র্যাকটিস করতে হবে। বাসায় ফিরতে আসলেই একটু দেরি হয়ে গেল ওদের। রাস্তায় এতটা জ্যাম বাঁধবে তা আশা করেনি স্নিগ্ধ। নন্দিনীর তো অনেক আগেই পালপিটিশন উঠে গেছে, এখন কিছুটা আতঙ্কে ও নিজেও আছে। গতকালই সব ঠিকঠাক হয়ে আজ এভাবে এতটা সময় মেয়েটাকে বাইরে নিয়ে রাখা ঠিক হয়নি ওর। বাসার বড়রা ভালোভাবে ব্যাপারটা নাও দেখতে পারেন। কম্পিত পায়ে নন্দিনী বাসায় ঢুকল। ড্রয়িং রুমেই নাগমা আর আয়েশাকে দেখতে পেয়ে গলার পানি শুকিয়ে গেল ওর। এইবার বুঝি ভীষণ একটা বকা খাবে ও। পাশে স্নিগ্ধ এসে দাঁড়িয়েছে। ওর নিজের চেহারাটাও একটু গম্ভীর। মনের ভেতর টেনশন চলছেই। তবে ওদের দুজনকে অবাক করে দিয়ে হেসে উঠলেন দুই মা। নাগমা উঠতে উঠতে বললেন, তোরা এসে পড়েছিস? আমি এখনই ফোন দিতাম তোকে বাবা। আম্মু আসলে রাস্তায় জ্যাম পড়ে গিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, যা তোরা ফ্রেশ হয়ে নে। এই আয়েশা, চলো আমরা নামাজ পড়ে আসি, তারপর খাবার দেই। জানে আবার পানি ফিরে এলো নন্দিনীর। হেসে স্নিগ্ধর পাশ ফিরতেই দেখল ও নিজেও হাসছে। দুজনেই ওপরে উঠে নিজ নিজ রুমে চলে গেল ফ্রেশ হতে। তবে বড়দের হাত থেকে বেঁচে গেলেও ছোটদের কবল থেকে ছাড়া পেল না নন্দিনী। ফ্রেশ হয়ে ঠিকমতো খাটে এসে বসতেও পারেনি কি এক্সপ্রেস রেইলের মতন মিলি আর তিতলি দৌড়ে এসে দুদিক থেকে ওকে জড়িয়ে ধরল। দি, কই ছিলা এতক্ষণ ভাইয়ার সাথে? কেমন ছিল তোমাদের ফার্স্ট ডেট? নন্দিনী মিলির দিকে তাকিয়ে নিজের মাঝে ভীষণ অবাক হল। আসলেই তো, এটা আমাদের প্রথম ডেট ছিল, কিন্তু আমার বা ওনার কারোর মাথায় আসেনি কথাটা। কেন? ওদিকে মিলি তো ধাক্কা দিয়েই যাচ্ছে নন্দিনীকে। এই দি, বলো না, কি করলা তোমরা? দুষ্টু হাসি দেওয়া মিলির দিকে কপট রাগ দেখায় নন্দিনী। ধুর, কি করব আবার? এই একটু ঘুরলাম। সাথে সাথেই মিলি তিতলির দিকে তাকায়। দেখ, তোকে বলছিলাম না তিতলি, ওই খাটাসের দ্বারা রোম্যান্স জীবনে সম্ভবই না। ডেটিং কিভাবে করতে হয় সেটাই তো জানে না।
ইস, তোমার জীবনটা শেষ নন্দিনীদি। তোমার কপালটাই খারাপ যে এরকম একটা খাটাসকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে যাচ্ছ। এত বোরিং। নন্দিনী মিলির কথার ধরনে হেসে কিছু বলতে যায় তার আগেই তিতলি থামায় ওকে। মিলি আপু, আমার মনে হয় তুমি ভাইয়াকে বেশি আন্ডারএস্টিমেট করো। আমাদের সাথে রাগারাগি করলেই কি তার হবু বউয়ের সাথেও করবে নাকি? কি তাই না নন্দিনী আপু? নন্দিনী এবারও কিছু বলতে গিয়েও বলতে পারে না। মিলি ততক্ষণে তর্কে নেমে গেছে। আমার ভাই আমি ভালো মতোই চিনি। ও জীবনেও একটা প্রেম করে নাই, গাধা কিছু বোঝেই না। তুমিই বলো নন্দিনী দি, আমার কথা ঠিক কিনা? আজকে নিশ্চয়ই ভাইয়া তোমার সাথে সবসময়ের মতন মিলিটারি ক্যাপ্টেনের মতনই ছিল। তোমাকে নিয়ে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টে যেয়ে একটু খেয়ে দিয়ে চলে আসছে। এটুকুই করেছে তাই না? নন্দিনী এবার কথা বলার সুযোগ পেল। আমরা কোথাও খাইনি। কি বললা? দেখছো তোমাকে ওই খাটাসটা কোথাও খাওয়ায় পর্যন্ত নাই। দেখছিস তিতলি, কেমন খাটাসের খাটাসও। আমি জানলে ছেলেটার মাথায় আগে থেকে কিছু জ্ঞানবুদ্ধি ঢেলে দিতাম। উফ, আমার ভীষণ রাগ উঠছে। এত আনরোমান্টিক মানুষ কেমনে হয়? মিলির কথার ধরনে নন্দিনীর বেশ হাসি পেল। সাথে আজ বিকেলের ওদের সময়টার কথাও মাথায় জেকে বসল। সত্যি বলতে, মিলির মতন না হলেও স্নিগ্ধকে নন্দিনীরও মনে হতো ও একটা রসকসবিহীন মানুষ। মনে মনে নন্দিনীও স্নিগ্ধর বউয়ের কথা ভেবে মাঝে মধ্যে আফসোস করত যে যেই মেয়েটাই আসবে সেই বেচারিটা এসে কষ্ট পাবে হয়তো। কিন্তু এখন স্নিগ্ধকে নিজের প্রেমিক হিসেবে পেয়ে তো নন্দিনীর ভিড়মি খাওয়ার অবস্থা। এই দেখি সম্পূর্ণ এক আলাদা মানুষ সে। এই স্নিগ্ধর সাথে বাসার কেউই পরিচিত না। গত ২৪ ঘণ্টায় ছেলেটা নিজের প্রেম উত্থাপন করতে গিয়ে কতভাবে যে নন্দিনীকে লজ্জা দিয়েছে সেটারই হিসাব নন্দিনী দিতে পারবে না। এটাকেই যদি রোমান্টিক হওয়া বলে তাহলে স্নিগ্ধ ১০০তে ১০০ পাওয়ার যোগ্য। এই দি, তুমি এভাবে হাসছ কেন? মিলির আওয়াজে চিন্তার সুতা কাটে নন্দিনীর। না কিছু না। আচ্ছা শোন, আমার মাথা ব্যথা করছে, আমি একটু রেস্ট নিব। আচ্ছা রেস্ট নাও, পরে আসবনি আমরা। মিলি আর তিতলি চলে যাওয়ার পরই হেসে দিল নন্দিনী। আজ সন্ধ্যাটা সুন্দরী কেটেছে ওর। ৩ দিন পরের এক সন্ধ্যা। নিচে বড়দের মাঝে আলাপ শুরু হয়েছে স্নিগ্ধ নন্দিনীর বাগদান নিয়ে। তাজিন ও তার স্বামীও এসেছেন আজকে। নাগমা ডেকে পাঠিয়েছেন ওদের। নৌশাদ একসময় সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় আগামী মাসের শুরুর দিকে একটা অনুষ্ঠান আমরা করতে পারি। তোমরা কি বলো? কারোরই আপত্তি দেখা গেল না দেখে নৌশাদ সাহেব ইনশাদকে বললেন ভেন্যু দেখার জন্য। পাশে বসা নাগমা, আয়েশা আর তাজিনও বসে গেলেন বাজার সদাইয়ের লিস্ট লিখতে। তাজিনের মেয়ে বৃষ্টিও এসেছে সাথে। ও মিলিদের রুমে যেয়ে গল্প করছিল। এর মাঝেই মিলির মোবাইলে নাবিলের ফোন আসায় মিলি পড়ল বিপাকে। শোট করে ফোনটা হাতে নিয়ে কল কেটে দিল। ব্যাপারটা বৃষ্টি আর তিতলি দুজনের চোখই এড়াল না। কে কল দিয়েছে আপু? স্পেশাল কেউ নাকি? বৃষ্টির কথায় হালকা ঘাবড়ে আমতা আমতা করতে লাগল মিলি। নন্নাকে স্পেশাল থাকবে আবা। কথা শেষ করতে মিলি পারল না, আবার কল আসল নাবিলের। এবার তো তিতলি, বৃষ্টি পুরাই সচল।
মিলির কিছু বোঝার আগেই ছো মেরে তিতলি মিলির হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। নাবিলের নাম উঠতে দেখে চোখ বড় বড় করে তাকালো ওরা মিলির দিকে। আপু, নাবিল ভাইয়া তোমাকে ফোন দিচ্ছে কেন? ততক্ষণে মিলি আবার ফোনটা কেড়ে নিয়েছে বৃষ্টির হাত থেকে। তত তো সমস্যা কোথায়? ফোন দিতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো পারেই, কিন্তু তুমি এত হকচকিয়ে যাচ্ছ কেন? কই আমি? আবার ফোন বেজে উঠল। মিলির এখন মনে হচ্ছিল নাবিলকে সামনে পেলে ওর সব চুল টেনে ছিঁড়তে। এতবার ফোন দেওয়ার মানে আছে? ওদিকে বৃষ্টি আর তিতলির ভাব দেখেই বোঝা যাচ্ছে যে তারা কিছু একটা আঁচ করতে পেরেছে। এমনিতেই দুই মাতব্বর সবসময় সবকিছু 1 ডিগ্রি বেশি বোঝে, আর সেখানে তো। ফোনটা ধরল মিলি। দাঁতে দাঁত চেপে কথা শুরু করল। হ্যালো মিলি, কখন থেকে ফোন দিচ্ছি ধরো না কেন? একটু ব্যস্ত আছি। এরকম দাঁত চিবিয়ে ফিসফিসিয়ে কথা বলছো কেন? কেউ সামনে নাকি? হম্মম। ওহ, সরি। সাথে সাথে কেটে দিল কলটা নাবিল। মিলিও ততক্ষণে মুখে হাসি টেনে এনেছে, তবে ওর বুঝতে বাকি রইল না যে এখন দুই ছোট বোনের জেরার মুখে ওর পড়তে হবে। তবে তখনের জন্য মিলি বেঁচে গেল ওর মায়ের রুমে আগমনের কারণে। এই তোরা সব আয় আমার সাথে। কই মা? নন্দিনীর রুমে। নাগমার মুখের হাসি দেখে আর নন্দিনীর কাছে যাওয়ার কথা শুনেই মেয়েরা সুখবরের উপস্থিতি বুঝতে পারল। আর দেরি না করে ঝটপট স্যান্ডেল পায়ে দিয়ে নাগমার পিছ ধরল তারা। নন্দিনী বারান্দায় দাঁড়িয়ে রাতের চাঁদটার দিকে তাকিয়েছিল। আজ অনেকদিন পর আবার ছবি আঁকতে ইচ্ছে করছে ওর, তাই চাঁদের পাশে মেঘের খেলাটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে মাথায় গেঁথে নিচ্ছে। ঠিক তখনই রুমে অনেকের আওয়াজ শুনে ফিরে তাকালো ও। বাসার সব মেয়েদের দেখে অবাক চোখে রুমে ঢুকল নন্দিনী। আয়েশা এসেই মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। নাগমা হেসে টিপ্পনি কাটলেন তখন। আয়েশা, এখন একটু মেয়ের প্রতি আদর কমাও গো। বিয়ে দিয়ে দিচ্ছ কিন্তু। পর হয়ে যাচ্ছে মেয়ে। এখন শাশুড়ির অধিকার বেশি থাকবে, বলে দিলাম। আয়েশার নাগমার কথায় চোখের পানি মুছতে মুছতেই হেসে দিলেন। যাও ভাবি, তোমার জন্য এই শর্তেও রাজি আমি, কারণ আমি জানি আমার থেকেও বেশি ভালোবাসবা তুমি আমার নন্দিনীকে। নন্দিনী এদিকে এসব কথা এখন কেন হচ্ছে তা কিছুই বুঝছে না। ওর মতন মিলিরাও দ্বিধান্বিত। আচ্ছা ছোট চাচি, মা, তোমরা এই সময় এখানে আসলে কেন? আমাদেরও আসতে বললে যে? আয়েশা তো বড় একটা হাসি দিয়ে বললেন। কারণ আমাদের স্নিগ্ধর আর নন্দিনীর এঙ্গেজমেন্টের ডেট ঠিক হয়ে গেছে। আগামী মাসের 6 তারিখে অনুষ্ঠান। এটাই জানাতে আসলাম তোদের। নন্দিনী লজ্জায় তখনই মাথা নিচু করে ফেলল। আয়েশা আবার জড়িয়ে ধরলেন মেয়েকে। তারপর একে একে নাগমা আর তাজিনও আসলেন কাছে। মিলিরদের মাঝে তো হৈহুল্লোড় কখনই শুরু হয়েছে। নন্দিনীকে টেনে নিয়ে গেল ওরা রুম থেকে। নাগমা হাসতে হাসতেই বললেন নন্দিনীকে নিয়ে যেন ওরা নিচে চলে যায়। নিচে হলে বাড়ির সব পুরুষরা বসা, ওনাদের সামনেই নন্দিনীকে নিয়ে আসলো ওরা। স্নিগ্ধকেও পাওয়া গেল সবার মাঝে। নন্দিনী আসতেই উঠে এসে পাশে দাঁড়াল। নৌশাদ সাহেব এসে প্রথমে অনেক দোয়া দিলেন দুজনকে। তারপর ইনশাদ দুজনকে নিজের বুকে টেনে নিলেন। ওদের ফুফাও কাছে এসে সুন্দর ভবিষ্যতের কামনা করে গেলেন দুজনের জন্য। 3 দিনের মাঝেই এঙ্গেজমেন্টের তারিখ পাকা হয়ে যাবে এটা নন্দিনীর মাথাতেই আসেনি।
তাই এখন ভীষণ লজ্জা লাগছিল ওর। ওদিকে ফোনে বড় বোনের কল আসছে তো আসছেই দেখে আরও নিজের মাঝে হেসে ফেলল ও। এবার তনিমা নিশ্চয়ই ওকে আরও খেপাবে। উফ, কি যন্ত্রণা। রাত তখন প্রায় 10টা। ডিনার সেরে সবাই যে যার মতন নিজ নিজভাবে গল্প করছে। নন্দিনী দেখল স্নিগ্ধ হঠাৎ উঠে দাঁড়াল। নিজের ফুফার দিকে তাকিয়ে বলল, ফুফা কালকে অফিসে জরুরি একটা কাজ আছে। সেটাই করছিলাম তখন। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু ওপরে যেতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যাও। নো প্রবলেম, ওয়ার্ক কামস ফার্স্ট। স্নিগ্ধ হেসে দিয়ে নন্দিনীর পাশে এসে দাঁড়াল। নরম স্বরেই জিজ্ঞেস করল ওকে, আমার ড্রেস বের করেছিস? না। আচ্ছা তাহলে ওপরে আয়, ড্রেস রেডি করে দিয়ে যা। আর কিছু না বলে স্নিগ্ধ হাঁটা দিল সিঁড়ির দিকে। তবে নন্দিনীর কেন যেন মনে হল স্নিগ্ধ যাওয়ার সময় হাসছিল। মিলির মোবাইলে আবার নাবিলের কল আসল। তখন খাওয়া শেষ করে মাত্র হলে বসেছে মেয়েরা। কলটা দেখেই মিলির মন হিম হয়ে গেল আবার। ভাগ্যিস আসার সময় মোবাইল ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছিল, না হলে এখন সবার মাঝে একটা বেসামাল অবস্থায় পড়ত ও। ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সবার কাছ থেকে সরে আসলো মিলি। নিজের মায়ের রুমের বারান্দায় যে কলটা ধরল ও। কি ব্যাপার, আজ কলের ওপর কল দিয়ে যাচ্ছেন কেন আপনি? আরে ঝাড়ি দিচ্ছ কেন? আমি তো তোমার সাথে একটু কথা বলবো বলে ফোন দিলাম। আসলেমিশ করছিলাম তোমাকে খুব। নাবিলের মায়া ভরা আকুতি শুনে মিলির মনটাও নরম হল। আসলে এখন রোজ সন্ধ্যায় গট বাঁধা একটা সময়ে তারা কথা বলে। গত 3 সপ্তাহ ধরে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সম্পর্কটায় জড়িয়ে পড়ার পর থেকে তো অধিকারের অস্তিত্বটাও উকি দিচ্ছে মাঝ দিয়ে। মিলি একটু নরম সুরেই রাগ দেখাল। বিকেলেই তো ভার্সিটির সামনে দেখা হয়েছিল। এত তাড়াতাড়ি আবার মিস করা শুরু করেছেন? সেই 4-5 ঘন্টা আগের খবর নিলে কি চলবে? এতক্ষণ কিভাবে একা ছিলাম সেটা আমিই জানি। কথাটা শুনে মনে মনে মজা পেলেও তাচ্ছিল্যের সুর তোলে মিলি। বুঝছি, আর ঢং করেন না। নতুন নতুন এই টান প্রচুর দেখা যায়। কিছুদিন গেলেই মোহ কেটে যায় আর তখন এই সব টান ফুরুত। নাবিল হো হো করে হেসে দেয় মিলির কথার ভাবে। তোমার কি এরকমই আশঙ্কা আছে নাকি? না থাকার তো কারণ নেই। সবাই কি আমার স্নিগ্ধ ভাইয়া নাকি যে নিজের প্রেয়সীর প্রেমে পাগল হয়ে থাকবে সারা জীবন? স্নিগ্ধ ভাইয়ার লেভেলে যেতে পারবো না তা আগেই সারেন্ডার করেছি আমি, তবে তাই বলে এত খারাপ প্রেমিকও হব না দেখে নিও। মিলির মতন ডানপিটে স্বভাবের মেয়েকেও লজ্জায় ফেলার ক্ষমতা রাখে এই নাবিল নামক মানুষটা। আশ্চর্য লাগে মিলির কাছে। ঠোঁটে এক আলতো হাসি টেনে আবদারের সুরে বলে ও, বাসায় এখন অনেক মানুষ, ফুফাও আছেন। সবাই একসাথে বসে গল্প করছে। আমাকে হয়তো বা এতক্ষণে খোঁজাও শুরু করে দিয়েছে তিতলিরা। আমি রাখি তাহলে, রাতে কথা বলবো। এক শর্তে রাখতে পারবা? কি? আমাকে আপনি বাদ দিয়ে তুমি করে বলতে হবে। আরে, এত তাড়াতাড়ি এটা সম্ভব নাকি? চেষ্টা করতে তো দোষ নেই। আচ্ছা রাতে করব। এখন প্লিজ আমি রাখি। আচ্ছা যাও, বাই। হলে এসেই মিলি দেখতে পেল বড়রা গভীর আলোচনায় মগ্ন। আগামী মাস আসতে আর 3 সপ্তাহ বাকি, তাই সময় হাতে বেশি নেই।
ভেন্যুও কয়েকটা ইতিমধ্যেই শর্টলিস্ট করা হয়ে গেছে। আগামীকাল সরেজমিনে যেয়ে দেখে একটা ফাইনাল করবে। কাপড় চোপড়ের বাজারের ফর্দও নিয়ে বসা হয়েছে। এই বিভাগে তিতলি, বৃষ্টিও যোগ দিয়েছে, সেখানে গিয়েই বসল মিলি। ওদের আলোচনায় মিশে গেল। সবার ব্যস্ততার মাঝ দিয়েই নন্দিনী স্নিগ্ধর প্রায় পেছনে পেছনই আসলো ওপরে। স্নিগ্ধকে দেখল রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে। ভেতরে এসে ও দেখল স্নিগ্ধ ল্যাপটপের সামনে বসে পড়েছে। ও হ্যাঁ, ওনার তো প্রেজেন্টেশন আছে। আচ্ছা থাক, কাজ করুক উনি। মনে মনে এটা ভেবেই আবার আগের মতন সাবলীল হাতে আলমারি থেকে স্নিগ্ধর কাপড় বের করতে ব্যস্ত হয়ে পড়ল ও। তবে এখানেই ঘটল এক বিপত্তি। প্রেজেন্টেশনের দিন স্নিগ্ধ সবসময় টাই পরে, তাই নন্দিনীর ওর টাই বের করতে গেলে দেখল যেই ড্রয়ারে টাই বক্স থাকে সেখানে নেই। আরে, টাই বক্স গেল কই? এখানেই তো থাকে এটা সবসময়। হন্য হয়ে আশপাশে সব জায়গায় খুঁজল নন্দিনী, কিন্তু পেল না। তারপরে নিচ থেকে প্রতিটা তাক দেখতে দেখতে ওর চোখ গেল ওপরে, এবং এবার বাক্সটা নজরে পড়ল ওর। অবাক হওয়া নন্দিনী ভাবল, এত ওপরে তো আমি কাপড় চোপড় রাখি না। এটা ওখানে গেল কিভাবে? এখন কি করি? হাতের নাগালি তো পাব না। নন্দিনী পায়ের তালু উঠিয়ে চেষ্টা করল উঁচু হওয়ার। হাতটা সর্বোচ্চ মানে বাড়িয়ে দিল, কিন্তু কোনোভাবেই বাক্সটা উঠে পারছিল না ও। ২-৩ বার চেষ্টা করে যখন ক্ষান্ত হতে যাচ্ছিল তখনই পেছনে থেকে এক বলিষ্ঠ হাত এসে বাক্সটাকে ধরল। আচমকা স্নিগ্ধকে পেছনে অনুভব করতে পেরেই ঘুরে দাঁড়াল নন্দিনী, আর একেবারেই ছেলেটার বাহুডোরের মাঝে ধরা পড়ল। স্নিগ্ধ ওর একদম কাছে দাঁড়ানো, এতটাই কাছে যে নন্দিনী ওর শ্বাস ফেলার আওয়াজটাও শুনতে পাচ্ছে। নন্দিনীর চোখ বরাবর স্নিগ্ধর বুক, তাই ওর চেহারার ভাবটা বোঝার উপায় নেই। নন্দিনী বুঝতেও চাইল না। নিজেই লজ্জায় বাঁচতে পারছে না এটা বুঝতে পেরে যে স্নিগ্ধ ইচ্ছা করে সেই বাক্স ওপরে রেখেছিল যাতে সেটার বাহানায় ও নন্দিনীর কাছে আসতে পারে। স্নিগ্ধর চেহারার ভাব দেখে আর করবে কি ও? নিজেকে আলমারির শেলফের খাজের সাথে লাগিয়ে রেখেছে নন্দিনী, পিঠে ব্যথা লাগলেও কিছু বলছে না। স্নিগ্ধ কিন্তু নিচে তাকিয়ে সবই বুঝতে পারছে। নিজের প্রেয়সীকে এত কাছ থেকে দেখার লোভটা ও সামলাতে পারেনি, তাই তো একটু দুষ্টুমি করল। এখন চুপচাপ টাইয়ের বাক্সটা নন্দিনীর সামনে বাড়িয়ে দিল। নন্দিনী বাক্সটা নিয়ে চুপ মেরে রইল ওখানে। নিঃশ্বাস নিতে ভুলে গেছে এমন অবস্থা ওর। হঠাৎ স্নিগ্ধর হাতের কোমল ছোঁয়া পেল ওর গাল। আঙ্গুলের পেছনে দিক দিয়ে স্নিগ্ধ আলতো পরশ বুলিয়ে দিচ্ছে। বেশ আরাম করা একটা অনুভূতি জানান দিল নন্দিনীর মাঝে। চোখ বন্ধ হয়ে আসার জোগাড় হল ওর। দোতলায় এই মুহূর্তে কেউ নেই, আশপাশে কেমন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এর মাঝে দুই প্রাণ বাক্যবিহীন স্বাদ নিচ্ছে একে অপরের সান্নিধ্যের। মনকে মাতাল করে দেওয়া এই মুহূর্তে স্নিগ্ধ নিজের প্রেয়সীর চোখের খেলা সব দেখছে আর হাসছে। এত বছর এসব কিছু নিজের মাঝে কল্পনা করলেও এখন বাস্তবে সবই ওর কাছে নতুন লাগছে। এত সুন্দর লাগছে এই মুহূর্তটা যে ওর ইচ্ছা করছে এখানেই সময়টাকে ও থামিয়ে দিক। তবে বেশি লোভ করলে সবকিছু হিতে বিপরীত হতে পারে জেনে শেষে নন্দিনীর থেকে এক কদম পেছনে সরে আসল ও। স্নিগ্ধর আশঙ্কা মেয়েটা সরে যাবে। আর হলো তাই। নন্দিনী একটু ফাঁক পেয়ে একটু থেমে তারপর সরে দাঁড়াল। লাজুক একটা হাসি ঠোঁটে নিয়েই সরে আসলো ও স্নিগ্ধর মাঝ থেকে। হালকা কষ্ট পেলেও স্নিগ্ধ বিষয়টা মেনে নিল।
নন্দিনীর জন্য এই অনুভূতিগুলো একেবারেই অভিনব, স্নিগ্ধর থেকে যে এখনও ও একটু সরেই থাকবে তাই স্বাভাবিক। স্নিগ্ধ সেই মায়াবী হাসিটা মুখে রেখেই একটু একটু করে পিছিয়ে যেয়ে বসল চেয়ারে। চোখ নন্দিনীতেই আটকানো। নন্দিনীও সেটা ভালোই বুঝতে পারছে, কিন্তু সেটাকে পাত্তা না দেওয়াটাই মোটামুটি শ্রেয় মনে করল ও এখন। তাই চুপচাপ যেই কাজের জন্য রুমে এসেছে সেটাই করতে লাগল ও। হঠাৎ বাইরে দমকা হওয়া শুরু হওয়াতে দুজনেরই মনোযোগ ভেঙে গেল। বারান্দার পর্দা উড়ে একাকার হচ্ছে দেখে স্নিগ্ধ উঠে দরজা লাগিয়ে দিল। সাথে সাথেই নেমে পড়ল এক অদ্ভুত নীরবতা পুরো ঘর জুড়ে। নন্দিনী এই নীরবতার মাঝে কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিল বলে স্নিগ্ধর দিকে তাকাল। আমি নিচে গেলাম বলে ঘুরে দাঁড়াতেও পারেনি ও, তার আগেই ওর হাতটা ধরে ফেলে স্নিগ্ধ। নন্দিনী ফিরে তাকিয়েই দেখে স্নিগ্ধ হাসছে। এত তাড়া কিসের নিচে যাওয়ার? অবাক হয় নন্দিনী। আমার কাজ শেষ তো। কি কাজ? তোমার ড্রেস রেডি করে দিয়েছি তো। কই? ওই যে। এক একটা প্রশ্নে এক এক ধাপ করে স্নিগ্ধ নন্দিনীকে নিজের কাছে নিয়ে আসছিল। প্রশ্নের জেরায় নন্দিনী সেটা প্রথমে বোঝেইনি, তবে এখন স্নিগ্ধকে একদম কাছে দেখে ওর দুষ্টুমিটা ধরে ফেলল। সাথে সাথেই মুখ বন্ধ করে লজ্জায় মিয়ে গেল ও। হেসে মাথা নিচু করে ফেলল। স্নিগ্ধ খেয়াল করেছে, লজ্জা পেলেই নন্দিনী মাথা নিচু করে ফেলে। গতকাল থেকে কয়েকবার ঠিক একই কাজটা করেছে ও। কোনোবারই স্নিগ্ধ বাধা দেয়নি, তবে এবার নিজের হাতটা নন্দিনীর গালে আলতোভাবে ছুঁয়ে মুখটা উঁচু করল ও। ভয়ঙ্কর মায়াবী একটা চেহারা ধরা পড়ল স্নিগ্ধর সামনে। এই মেয়েটা একদিন ওকে পুরোপুরি পাগল করে ছাড়বে। নন্দিনী, এক কাজ করি, এঙ্গেজমেন্ট বাদ দেই। চল একেবারে বিয়ে করে ফেলি। স্নিগ্ধর কণ্ঠে কেমন একটা দুষ্টুমি আর মাতলামির মিশ্রণ ছিল। হেসেই ফেলল নন্দিনী। কিন্তু তুমি যে বললে এখন বিয়ের জন্য প্রস্তুত নও তুমি। ওটা তো তোর কথা চিন্তা করে বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে ছাড়া থাকতে পারবো না। বিয়ে করার পরও তো দিব্যি তুই পড়াশোনা করতে পারবি, তাই না? না, এটাই ফাইনাল। আমি এখনই বড়দের সাথে কথা বলছি, সোজা বিয়ে করব তোকে। নন্দিনীর পেট ফেটে হাসি আসার জোগাড় হল। স্নিগ্ধর পাগলামিটা এত ভালো লাগছিল যে বলার বাইরে। তবে স্নিগ্ধ দরজার দিকে পা বাড়াতেই এবার ও টেনে ধরল ছেলেটাকে। আরে কি করছো? এভাবে যায় নাকি কেউ নিজের বিয়ের কথা বলতে? স্নিগ্ধ অবাক। আরে আজব। যাবে না কেন? আমার বিয়ে, আমি মতামত দিব না? মতামত তো আগেই দিয়েছ, এখন করছো স্রেফ পাগলামি। বড়রা কি মনে করবে এসব শুনলে? কে কি মনে করল তাতে আমার কি? আমি তোকে বিয়ে করে নিতে চাই ব্যাস। নন্দিনী চওড়া হাসি আনল ঠোঁটে। স্নিগ্ধ ততক্ষণে ওকে কাছে টেনে নিজের পাশে জড়িয়ে ধরেছে, ঠিক সন্ধ্যের মতো। আমাকে কি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস না তুই? নন্দিনী অজান্তেই স্নিগ্ধর বুকে মাথা রেখে ফেলল। এই প্রথম নন্দিনীর আবেগের ছোঁয়া পেল স্নিগ্ধ, মনটা ভরে উঠল ওর। নন্দিনী লজ্জাস্বরে বলল, চাই তো। স্নিগ্ধর বন্ধন আরো দৃঢ় হয়। তাহলে বাধা দিচ্ছিস কেন? লজ্জা লাগে। বড়রা কি ভাববে আমাদের নিয়ে সেটা মনে করে। ভাববে আমাদের তর সইছে না। হো হো করে হেসে উঠে স্নিগ্ধ এটা শুনে। তারপর নন্দিনীর চুলে নিজের গাল লাগায়। এটা তো ওনারা ভাববেই, ফর শিওর। হম্মম, আসলে তুই ঠিকই বলেছিস।
এখন এভাবে যে বিয়ের কথা বললে ভালোই বিব্রতকর অবস্থায় পড়ে যাব আমরা। থাক, এখন এঙ্গেজমেন্টেই হোক। কিছুদিন বাগদত্তা হিসেবেই থাকি না দুজন, সেভাবেই প্রেম করি। লজ্জায় নন্দিনী আবার গুটিয়ে গেল স্নিগ্ধর মাঝে। এতে নিজের আলিঙ্গন আরো শক্ত করল স্নিগ্ধ। তবে বিয়ের কথা কিন্তু আমি তাড়াতাড়ি তুলব, একদম এঙ্গেজমেন্টের পরপরই। তৈরি থাকিস। নন্দিনী লজ্জায় পালানোর চেষ্টা করেও পারল না। শেষে কথা দিয়েই আকুতি জানাল, নিচে সবাই আর শুধু আমরা দুজন ওপরে। ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। আমাকে ছাড় না প্লিজ সস। স্নিগ্ধ আর জোরাজোরি করল না, ছেড়ে দিয়ে বলল, এখন ছাড়লাম কিন্তু রাতে ছাদে আসতে হবে। নালিশের সুরে বলে নন্দিনী। ছাদে আবার কেন? ও, ছাদে দেখা করতে চাস না? ওকে ফাইন, তাহলে আমার রুমেই চলে আসিস। তোর জন্য 24 ঘন্টাই খোলা। আকাশ থেকে পড়ে নন্দিনী। কি বোঝাতে চাইল ও, আর কি বুঝল ছেলেটা? ধুর, কি উল্টাপাল্টা বলছ। আমি কি ওটা বুঝিয়েছি নাকি? আমি তো বললাম রাতে আবার কেন দেখা করতে চাচ্ছ? কারণ আছে। তোকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমি যাই। ঠিক 11টার পর কল দিব তোকে। নন্দিনী আর কিছু না বলে একটা সুন্দর হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। স্নিগ্ধ তখন পরম শান্তি নিয়ে বসে পড়ল তার কাজে। তিয়াশা নিজের প্রেজেন্টেশন গোছাতে ব্যস্ত ছিল যখন স্নিগ্ধর কল পেল নিজের মোবাইলে। হ্যালো স্নিগ্ধ, কেমন আছেন? অপর পাশ থেকে অতি চেনা সেই গম্ভীর পুরুষালী কণ্ঠে উত্তর শুনতে পেল ও। ভালো মিস তিয়াশা। আপনি ভালো আছেন? হ্যাঁ, বেশ ভালো। আপনার পার্টের কাজ কি শেষ হয়েছে মিস তিয়াশা? মোটামুটি। এখন শুধু র্যাপ আপ করছিলাম। আচ্ছা, শেষ হলে কাইন্ডলি আমাকে মেইল করে দিবেন। ওকে, আমার একটা ইনকোয়ারি ছিল। স্নিগ্ধ। জি বলুন। আমাদের আগামী মাসে যেই প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে সেটার একটা ড্রাফট এসেছে আমার কাছে। ওটা নিয়ে কি কাজ এখনই শুরু করে দিব আমরা, নাকি এই মাসের শেষে শুরু করব? না না, ওটা নিয়ে কাজ এখনই শুরু করতে হবে আমাদের। আসলে আমি আগামী মাসের প্রথম দিকে কিছু পার্সোনাল কাজে ব্যস্ত থাকব, ছুটিও নিব কয়েকদিনের জন্য। সো তখন আপনাকে সময় দিতে পারব না। তিয়াশা স্নিগ্ধর কথা শুনে হেসে মজা করে প্রশ্ন করল, পার্সোনাল কাজটা মনে হচ্ছে খুব জরুরি। বিয়ে টিয়ে করতে যাচ্ছেন নাকি? অনেকটা তাই। আই অ্যাম গেটিং ইংগেজড। তিয়াশা স্রেফ মজা করে প্রশ্নটা করেছিল, তীর যে একদম যে নিশানায় লাগবে সেটা ও কল্পনাই করেনি। পিঠ সোজা করে বসল ও চেয়ারে। সিরিয়াস? ওহ ওয়াও, কনগ্র্যাচুলেশনস। তা পাত্রীকে? বিয়েটা কি অ্যারেঞ্জড নাকি পছন্দের? দুটোই বলতে পারেন। আমার পছন্দকেই আমার বাবা মা প্রাধান্য দিয়েছেন। আর মেয়েকে আপনি চেনেন, দেখেছেন আমার সাথে। আমার কাজিন, নন্দিনী। তিয়াশার হতবাক হওয়ার শেষ রইল না। এত বড় একটা ধাক্কা ওর সামলাতে কষ্টই হল। স্নিগ্ধ নন্দিনীকে বিয়ে করছে? আয় হায়, তাহলে নাহিয়ানের কি হবে? তিয়াশা স্নিগ্ধর সাথে আরও কিছু টুকিটাকি অফিসের কথার পর ওকে আবারও অভিনন্দন জানিয়ে ফোনটা রাখল। তারপর সাথে সাথে কল দিল নাহিয়ানকে।
নাহিয়ান যেই দেশে গেছে সেখানে এখন গভীর রাত। একটা ক্লাবের প্রাইভেট রুমে মনের স্বাদ নিয়ে ফুর্তি করছে ও। এক পাশে মেয়েদের বহর তো আরেক পাশে মদের। নিজেকে পৃথিবীর রাজা মনে হচ্ছে ওর এই মুহূর্তে। এবার ভেবেছিল এসব করবে না নাহিয়ান, বাবার সামনে ভালো থাকবে। কিন্তু এই ফুর্তিগুলো যেন ওর রক্তে মিশে গেছে। কেমন যে এক নেশা আছে এখানে তা ও বলে বোঝাতে পারবে না। কখনোই না। তবে এই মুহূর্তে সে অসম্ভব বিরক্ত হয়ে আছে। আর বিরক্তির কারণটা হলো ফোন। এই নিয়ে 4 বার কল এসেছে ওর মেসেঞ্জারে, ওটার তীক্ষ্ণ আওয়াজেই মেজাজটা চরম তিরিক্ষা হচ্ছে নাহিয়ানের। এই ফালতু মহিলাটা সবসময় অসময়ে ফোন দেয়, ধুর। ফোন ধরমুই না যা। এই বলে ফোনটা টেবিলে এক প্রকার ছুঁড়েই মারে নাহিয়ান। কিন্তু রিং বন্ধ হয় না। আবার কল এসেছে। এবার আর না পেরে রেগে মেগে কলটা ধরল নাহিয়ান। খুব শীতল কণ্ঠে দাঁত চেপে প্রশ্ন করল, আমার এখানে রাত কয়টা বাজে জানিস? এত রাতে কেউ কাউকে ফোন দেয়? অবশ্যই দেয় যদি সেটা খুব জরুরি থাকে। আর তোর আওয়াজে তো মনে হচ্ছে না যে তুই ঘুমাচ্ছিস। বিদেশে বসে মাস্তি করছিস আর এখানে তোর নন্দিনী অন্য কারো হয়ে গিয়েছে। মাতাল অবস্থায় কথাটা বুঝতেই পারেনি নাহিয়ান, তাই তিয়াশার কথা শেষ হওয়ার আগেই ও ফোন কেটে দিল। তিয়াশা তো পুরাই অবাক। তাচ্ছিল্যের স্বরে রেগে বলল ও, এই ছেলে আসলে নন্দিনীকে ডিসার্ভই করে না। ঠিকই আছে, স্নিগ্ধই করুক নন্দিনীকে বিয়ে। এই ডুবে থাকুক নিজের নেশার মাঝে। হুহ। রাতে থাজিনের পরিবার চলে গেল। যেহেতু এটা বাগদানের অনুষ্ঠান, বিশাল পরিসরে তো হচ্ছে না। আর যেহেতু দুই পক্ষই এক বাসায়, তাই আলোচনা শেষ করতে সময় লাগল না। আগামী ছুটির দিনে শপিংয়ে যাবে সবাই, এই সিদ্ধান্ত হল। নন্দিনী নিজের রুমে এসে বসে আছে। মনটা ভীষণ উসখুস করছে ওর। স্নিগ্ধ রাতে ছাদে আসতে বলেছে, কিন্তু বাইরে এখনো মিলি তিতলির ঝগড়ার আওয়াজ পাচ্ছে নন্দিনী। এদের সামনে দিয়ে ওপরে কিভাবে যাবে ও? ওদিকে স্নিগ্ধ ওপরে অপেক্ষা করছে। এখন কি করবে? আরও 15 মিনিট পার হল। দরজার এপাশে নন্দিনী কান রেখে ওর বোনদের আওয়াজ শুনতে চাইল, কিন্তু এবার কোনো আওয়াজ পেল না। যাক, মনে হয়ে রুমে চলে গিয়েছে দুইজন। নিঃশব্দে দরজা খুলল নন্দিনী। এপাশ ওপাশ তাকিয়ে বের হয়ে আবার আগের মতন দরজাটা ভিজিয়ে দিল। নিজের বাড়িতেই চোরের মতন বের হতে হচ্ছে ওকে, চিন্তা করতেই নন্দিনীর কেমন লাগল। হাসি পেল খুব। প্রেমে নাকি মানুষ হয় পাগল, ওকে হতে হচ্ছে চোর। নন্দিনী নিজেকেই নিজে প্রশ্ন করে তখন, আচ্ছা ওনাকে কি আমি ভালোবাসি? এই কদিনেই কি ভালোবাসা যায় নাকি? না, তা হয়তো যায় না, তবে একটা আকর্ষণ সৃষ্টি হয়, যেটা আমি অনুভব করছি ওনার প্রতি, অনেক বেশিই করছি। নন্দিনী এটাও লক্ষ্য করল, স্নিগ্ধকে ভাইয়া বলা ছেড়ে দিয়েছে ও। অবাক হলেও সত্য যে এই 3 দিনের মাঝেই এই পার্থক্য এসেছে ওর মাঝে। ভাইয়া বললে কেমন যেন গলায় ঠেকে। মুখ দিয়ে সেটা বের হতে চায় না। এটা সেই আকর্ষণের কারণেই নয় তো? এসব চিন্তা ভাবনার মাঝেই নন্দিনী উঠে এলো ছাদে, আর চৌকাঠেই দেখা মিলল স্নিগ্ধর। দুজনেই একে অপরকে দেখে সুন্দর একটা হাসি দিল। নন্দিনী এসে পাশে দাঁড়াতেই ওর ডান হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নিল স্নিগ্ধ। এবার নন্দিনী মোটেও অবাক বা হকচকিয়ে গেল না। ও বুঝে গেছে যে এই কাজটা স্নিগ্ধর খুব পছন্দ।
নন্দিনীর হাতটা সে নিজের মাঝে রাখতে ভালোবাসে। আর নন্দিনীরও তো কম ভালো লাগে না। একটা স্বস্তি তৈরি হয় মনের মাঝে। মুখে সেই স্বস্তির হাসিটা টেনেই ও তাকায় স্নিগ্ধর দিকে। আমাকে নাকি যেন দেখাবা? দেখাও। স্নিগ্ধ মাথা নিচু করে নন্দিনীর সাথে দুষ্টামি শুরু করে। মাত্র তো আসলি, এত জলদি কিসের? দেখানোর পর তো ফুরুত করে দৌড় দিবি নিচে। আরে, তোর রুমে চলে যাব না? রাত অনেক হয়ে গেছে তো। তো কি হইছে রাত হইলে? হ্যাঁ, তোর বাসা কি অন্য মহল্লায় যে এখান থেকে পড়ে বের হলে বাসায় পৌঁছাতে দেরি হবে? স্নিগ্ধর ভালোবাসায় মোড়ানো ধমকটা শুনতে নন্দিনীর বেশ লাগছিল। বাচ্চাদের মতন খিলখিল করে হেসে দিল ও। এতে স্নিগ্ধর অবস্থা গেল আরো খারাপ হয়ে। এমনিতেই মেয়েটা পাশে থাকাতে ওর অস্থির লাগতে থাকে, আর এখনের এই হাসি ওকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্টরও বেশি। নিজের ওপর খুব গর্ববোধ হল ওর যে এরকম একটা সময়ও নিজেকে সামলাতে পারছে। নন্দিনী একসময়ে হাসি থামিয়ে আকাশে তাকাল। আজকেও আকাশে তারা নেই। এটা কিছু হইল? তারাগুলো লজ্জা পেয়ে গেছে। অবাক চোখে তাকায় নন্দিনী। লজ্জা পেয়েছে মানে? এই যে এত সুন্দর একটা তারা আকাশের নিচে এসেছে, বাকি তারাগুলো লজ্জা পাবে না? কথাটা বুঝতে পেরেও প্রথমে প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হল নন্দিনী, এতটাই চমকে গিয়েছে ও। স্নিগ্ধ যে আসলে খুবই রোমান্টিক এটা গত 4 দিনে বুঝলেও এইরকম ডায়লগ ওর মুখ দিয়ে বের হবে এটা জিন্দিগিতেও কল্পনা করেনি নন্দিনী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ও স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ তখন একটা মায়াবী হাসি হাসছে। ছাদের দরজার পাশের দেয়ালে এক পা পেছন দিকে ভাঁজ করে ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে নন্দিনীকে নিজের কাছে টেনে আনল। এক পাশ দিয়ে ওকে বুকের মাঝে জড়িয়ে আরেক হাতে মোবাইল ধরল ও। মনে আছে এক রাতে তোকে জিজ্ঞেস করেছিলাম তুই আমার মোবাইলের পাসওয়ার্ড জানিস কিনা? হম্মম। স্নিগ্ধ মোবাইলটা নন্দিনীর দিকে বাড়িয়ে দেয়। খোল। আরে কেমনে খুলব? বললাম তো পাসওয়ার্ড জানি না। একটা কিছু গেস কর, তবে গেসটা অবশ্যই মানানসই হতে হবে। নন্দিনী চিন্তায় পড়ে যায়। মানানসই গেস। নন্দিনী স্নিগ্ধর ফোন নাম্বার টাইপ করে, কিন্তু সেটা সঠিক দেখায় না। তারপর ওর জন্মদিন টাইপ করে, সেটাতেও খোলে না। স্নিগ্ধর পুরো নামটাও দেয়, তাও কাজ হয় না। শেষে হতাশ হয়ে তাকায় ও স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ তো হেসেই চলেছে আর ওর হাসির তালে সারা শরীর দুলছে, যার প্রভাব নন্দিনীর মাঝেও পড়ছে। নন্দিনী অভিমানী কণ্ঠে বলে, পারব না আমি। মানুষ নিজের পাসওয়ার্ড হিসেবে এমন কিছু দেয় যেটা সে ইজিলি মনে রাখতে পারে, বা যেটা তার কাছে খুব জরুরি। তোমার নাম, নাম্বার, বার্থডে সবই দিলাম তারপরও খুলছে না। তুই এখনো মানানসই গেস করতে পারিসনি। এতক্ষণ স্নিগ্ধর পাশে ভর দিয়ে থাকা নন্দিনী একটু উঠে ওর মুখোমুখি হল। মানানসই গেস মানেটা কি? স্নিগ্ধ হাসতে হাসতে মোবাইলটা নন্দিনীর হাত থেকে নিয়ে ওকে ঘুরিয়ে নিজের বুক ওর পিঠের সাথে ঠেকাল। তারপর নন্দিনীর দুপাশ থেকে নিজের দুহাত সামনে এনে মোবাইলটা ধরল। নন্দিনীর ডান কানের কাছে মুখ রেখে বলল ও, পাসওয়ার্ড কিন্তু এমন কিছু দেয়া যায় যেটা নিজের কাছে খুব স্পেশাল হয়। এই বলে নন্দিনীর চোখের সামনে আস্তে আস্তে করে সময় নিয়ে স্নিগ্ধ নন্দিনীর জন্মদিনের তারিখটা টাইপ করল, সাথে সাথেই খুলে গেল মোবাইলটা। লজ্জা মিশ্রিত হতবাক চেহারায় পাশ ফিরে স্নিগ্ধর হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকাল নন্দিনী।
ওর জন্মদিন স্নিগ্ধর কোড, এটা বিশ্বাসই করতে পারছে না ও। স্নিগ্ধ ওর হাসিটা মুখেই রাখল, তবে নন্দিনীকে বেশি প্রতিক্রিয়া দেখানোর সময় দিল না। তার আগেই ওকে আবার মোবাইলের দিকে তাকাতে বলল। যা দেখাতে চাচ্ছি তা তো এখনো দেখাইনি। নন্দিনী আবার চোখ রাখতেই দেখতে পেল স্নিগ্ধর হোমস্ক্রিনে আশুলিয়ায় তোলা ওদের দুজনের ছবি ভেসে উঠেছে। ছবিটা এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। এরপর স্নিগ্ধ একটা ফাইল খুলল। এটা দেখ। নন্দিনী দেখল, একটা ভিডিও চালু করল স্নিগ্ধ। প্রথমে একটা ছোট্ট বাচ্চার ছবি আসলো। অনেক পুরনো ছবিটা। এক মুহূর্ত সময় লাগল বুঝতে নন্দিনীর যে এটা ওর শৈশবের ছবি। আসলে এত বছর আগের এটা, ও নিজেই তো ছবিটার কথা সম্পূর্ণ ভুলে গেছে। তার ওপর এই ছবি স্নিগ্ধর কাছে থাকবে এটা ওর আশায় ছিল না। সব মিলিয়ে ও ঠিক সময়ে বিষয়টা বুঝতে পারেনি, তবে যখন বুঝল ততক্ষণে ভিডিও রোল হতে হতে আরও 2-3টা ছবি এগিয়ে গেছে। ভীষণ মুগ্ধতার সাথে খেয়াল করল 3.25 মিনিটের ভিডিওতে ওর ছোটবেলার সময়টা থেকে এখন পর্যন্ত অনেকগুলো ধাপ স্নিগ্ধ ধারণ করেছে। নন্দিনী অপলক তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। এতটাই মোহিত হয়েছিল ও যে ভিডিও শেষ হওয়ার পরও পলক ঝাপটাতে পারেনি। স্নিগ্ধ নন্দিনীর মুখের ভাব সামনাসামনি না দেখতে পেলেও পাশ থেকে ঠিকই আঁচ করতে পারল। এরকম আরও অনেকগুলো ভিডিও আমার ল্যাপটপে আছে। আমি যখন তখন তোর ছবি বের করে এসব বানাই আর নিজেই দেখি। এখন তো মাত্র একটা দেখালাম, বিয়ের পর সবগুলো দেখাবো। নন্দিনী লজ্জায় কিচ্ছু বলার সাহসই পাচ্ছে না। আরও এরকম ভিডিও আছে শুনে ও ফিরে তাকালো স্নিগ্ধর দিকে। ওর বলতে ইচ্ছা করছিল যে সেইগুলো ও এখনই দেখতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরই হল না। তাই আবার ঘুরে সামনে তাকালো ও। ঠিক তখনই আচমকা নন্দিনী স্নিগ্ধর ছোঁয়া পেল ওর গালে। আলতো অধরের ছোঁয়া। অমনি চোখ বন্ধ হয়ে গেল ওর, শ্বাস ভারী হয়ে আসলো নিমিষেই। স্নিগ্ধ নন্দিনীর চোখের লজ্জা দেখে এইবার নিজেকে থামাতে পারেনি। নন্দিনীর গালে ওর ঠোঁটের কোমল এক স্পর্শ বসিয়ে দিয়েছে। এখন মেয়েটা যে ভরকে গেছে তাও ভালো করে বুঝতে পারছে ও। নিজেও যে লজ্জা পায়নি তা কিন্তু না। হয়তো অবুঝের মতো কাজ করে ফেলেছে ভেবে নিজের আলিঙ্গন খুলে হাত দুটো সরিয়ে নিল নন্দিনীর কাঁধ থেকে। নিজেকে খোলা পেয়ে একবার ফিরল নন্দিনী। স্নিগ্ধর মাথা হালকা নিচু থাকতে দেখে ওর মনের ভাবও বুঝতে কষ্ট হল না। তাই কিছু না বলে ছাদের দরজা দিয়ে ঢুকে অন্ধকারে হারিয়ে গেল ও। চলবে।